তবে আপনার জন্য পজিটিভ পয়েন্ট এটাই, আপনাকে আমি এখন মারব না, শ্বশুরমশাই বলে কথা। তাই আপনার জন্য আমার একটা কন্ডিশন রয়েছে। সিয়ার সম্পূর্ণ সত্যি জানার আগে হয়তো নিজেকে কোনোভাবে সেভ করুন, নয়তো নিজের হাতে নিজের জীবনটা বলে দিন। নয়তো সিয়ার জানার পর আপনার মৃত্যুটা আরও ভয়ানক হবে। আপনার মৃত্যু সুনিশ্চিত। এখন নিজে ডিসাইড করুন আপনি কীভাবে মরতে চান। ভাবুন, সময় নিয়ে ভাবুন। আমার কোনো অসুবিধা নেই। বেস্ট অফ লাক অ্যান্ড অল দ্য বেস্ট। কথাগুলো বলেই প্রস্থান করলো আয়ান চৌধুরী। মৃদুল নিজের কেবিনে বসে কিছু একটা নিয়ে কাজ করছিল। তখন তার সামনে এসে উপস্থিত হলো ইনসিয়া। গুড আফটারনুন স্যার। আচমকে ইনসিয়ার কণ্ঠস্বর পেয়ে চমকে উঠল মৃদুল। সে নিজের সামনে ইনসিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুমি নক না করে? খেয়াল ছিল না, আপনার সঙ্গে অনেক ইম্পর্টেন্ট কিছু কথা ছিল আমার। কি কথা? আপনি কি ব্যস্ত? না, সেরকম ব্যস্ত নই। ওই একটু এমপ্লয়ি লিস্ট চেক করছিলাম আর কি। তুমি বলো, কি বলবে? আজ আমি আপনার কাছে যা কিছু জানতে চাইব তার ঠিকঠাক উত্তর দিবেন প্লিজ। আজ দয়া করে আমার কাছে কোনো কিছু গোপন করার চেষ্টা করবেন না, আমার সবটা জানা প্রয়োজন। এবারও এগুলো নিয়ে পড়েছ? তোমাকে তো আমি আগেও বলেছি ইনশিয়া, আমি তোমাকে কিছু বলতে পারবো না। তোমার নিজেকেই সব কিছু খুঁজে বের করতে হবে। আমি বিশ্বাস করি আয়ন চৌধুরী কোনো খারাপ মানুষ নয়। সে যা কিছু করে মানুষের ভালোর জন্য। উনি যাই করুক না কেন, এর পিছনে কোনো খারাপ উদ্দেশ্য নেই। উনি শুধুমাত্র খারাপ মানুষদের শাস্তি দেয়, যারা সেই রকমই শাস্তি পাওয়ার যোগ্য। আইন যদি মানুষের সামনে নিজেকে খারাপ দেখানোর চেষ্টা করে, সবাইকে বিভ্রান্তিতে ফেলেন ঠিকই, কিন্তু আড়ালে মানুষের উপকার করে তার কাজ। ইনসিয়ার কথাগুলো শুনে তার দিকে সন্তুষ্টিজনক দৃষ্টি নিক্ষেপ করল মৃদুল। তার অধর কোণে প্রাপ্তির হাসি। অবশেষে আয়নকে বুঝলে তুমি ইনশিয়া? সবই ঠিক আছে, কিন্তু একটা হিসেব আমি কিছুতেই মিলাতে পারছি না। ইনসিয়ার কথা শুনে তার দিকে প্রশ্নবোধক চাহনিতে তাকালো মৃদুল। ইনসিয়া গম্ভীরভাবে বলল, উনি নিজের বাবাকে কেন মার্ডার করেছিলেন? একজন 6 বছর বয়সী বাচ্চা ছেলের মনে কী এমন ক্ষোভ ছিল যে নিজের বাবাকে মেরে ফেললো, তাও নৃশংসতাভাবে? ইনসিয়ার কথাগুলো শুনে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো মৃদুল। সে নিজেও এই তথ্য পেয়ে একদম হতভম্ব হয়ে গেছে। তুমি এসব কি বলছো? আয়ান নিজের বাবাকে মার্ডার করেছে মানে? কেন, আপনি জানেন না? আমি তো জানতাম আয়ানের কোনো পিতৃ পরিচয় নেই। কিছুদিন আগে আমি আলমারিতে ওনার একটা সিক্রেট লকার খুঁজে পাই। ওর মধ্যে একটা কেস ফাইল সহ থানার একটা লেটারও ছিল। সেই ফাইল থেকে জানতে পারি আয়ন চৌধুরী 6 বছর বয়সে ডাবল মার্ডার করে জেলে গিয়েছিলেন। ঠিক জেল নয়, শিশু অপরাধী হওয়ার কারণে ওনাকে সংশোধনাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে 8 বছর বয়সে উনি সংশোধনাগার থেকে পালিয়ে আসেন আরও একজন ছেলেকে নিয়ে। এরপর থেকে একের পর এক অনেক অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন তিনি। এই বিষয় নিয়ে ওনার সাথে আমার ঝামেলা হয়। আমি জানতাম না উনি ঠিক কাদেরকে মার্ডার করেছিলেন। পরবর্তীতে উনি নিজেই স্বীকার করেছেন খুন হওয়ার সেই দুইজনের মধ্যকার একজন ওনার নিজের বাবা ছিলেন, কিন্তু দ্বিতীয়জনের পরিচয় আমি জানি না। ইনসিয়ার কথাগুলো শুনে ধপ করে বসে পড়ল মৃদুল। মৃদুলের ভাবভঙ্গি পরিলক্ষিত করে ইনসিয়া বলল, আচ্ছা, আপনারা দুজন তো ছোটোবেলা থেকে একসঙ্গে বড় হয়েছেন, কিন্তু আপনার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আপনি এই বিষয়ে সব কিছু জানেন না। কিভাবে সম্ভব? মৃদুল এক গ্লাস পানি পান করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজ আমি তোমাকে কিছু সত্যি কথা বলবো, এর মধ্যে কোনো মিথ্যে নেই। হুম। অ্যাকচুয়ালি আয়নের সঙ্গে আমার পরিচয় হয়েছিল সংশোধনাগারে। তবে আয়নের সঙ্গে যে ছেলেটা সংশোধনাগারে থেকে পালিয়েছিল, সেই ছেলেটা আমিই ছিলাম। মৃদুলের কথা শুনে তার দিকে বিস্ফোরিত চাহনি নিক্ষেপ করল ইনসিয়া। সে অবাক কণ্ঠে বলল, আপনি সংশোধনাগারে ছিলেন, কিন্তু কেন? ড্রাগস ডেলিভারির অপরাধ দিয়ে আমাকে জেলে পাঠানো হয়েছিল। যদিও এতে আমার কোনো দোষ ছিল না, কিন্তু অভিভাবকহীন রাস্তার ছেলেদের কথা কে শুনে বলো? কোনো রকম ইনভেস্টিগেশন ছাড়াই শুধুমাত্র কিছু মানুষের কথার উপর ব্যাস করে সাজা দিয়ে দিল। প্রমাণ ছাড়া পুলিশ কোনো মানুষকে কিভাবে সাজা দিতে পারে? বিষয়টা ঠিক সেরকম নয়। আমার তো বাবা মা আত্মীয় স্বজন কেউই ছিল না। ফুটপাতে থাকতাম, ভিক্ষা করতাম, মানুষের এটা ওটা টুকটাক কাজ করে দিয়ে যা রোজগার হতো সেটা দিয়ে পেট চলতো। তো এরকমভাবে একটা লোক মাঝে মধ্যেই আমার হাতে কিছু বক্স দিয়ে বলতো, আমি যদি এগুলো কাস্টমারের কাছে পৌঁছে দেই
তাহলে আমাকে টাকা দেবে, ভালো খাবার খেতে দেবে। তখন আমার বয়স এই 7 কি 7.5 হবে। আমি এত কিছু বুঝতাম না, জানতামও না বক্সের ভেতরে কি আছে। একদিন বক্সগুলো নিয়ে যাওয়ার সময় কয়েকজন পুলিশ আমাকে ধরে জেরা করতে শুরু করে। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে, ওনারা কেন এরকম করছে। বক্সগুলো খোলার পর সেটার মধ্যে ড্রাগস পায়, আর আমিও ফেঁসে যাই। আশেপাশের লোকজনেরাও আমার এগেনস্টে সাক্ষী দিয়েছিল জানো, অথচ এদের জন্য কত কিছুই না করেছি। পৃথিবীটা বড্ড নিষ্ঠুর, প্রয়োজন শেষ হলে তোমাকে ঠিকই ছুঁড়ে ফেলে দেবে। আল্লাহ! শিশু অপরাধী হওয়ার কারণে আমাকেও সংশোধনাগারে পাঠানো হয়, কিন্তু সেখানেও শান্তি নেই। ওখানে বেশ কিছু দল আছে যারা অন্যান্য আসামিদের ওপর অত্যাচার চালায়। ওদের কথা মতো চললেই ভালো, না হলে কঠিন শাস্তি পেতে হয়। একদিন আমাকে বলা হয়েছিল পানির ট্যাঙ্কের মধ্যে নেমে সেটা পরিষ্কার করতে হবে। আমি অনেক অসুস্থ ছিলাম, তাই রাজি হইনি। এর কারণে আমাকেও শাস্তি দেওয়া হয়। দলের লিডারের জুতা চেটে পরিষ্কার করতে হবে। কতটা অমানবিক তারা! পরিবর্তিতে আয়ান আমাকে রক্ষা করে। আয়ানের কারণে আমাকে আর কখনো অত্যাচারিত হতে হয়নি। আয়ান ছিল অনেক চালাক একটা বাচ্চা। আয়ানের রাগ, তার আচরণ, চোখের চাহনি সব কিছুই ছিল হৃদয় শীতল করার মতো। ওকে দেখে মোটামুটি সবাই অনেক ভয় পেত, ওকে এড়িয়ে চলতো সবাই। তবে ওর সঙ্গে ধীরে ধীরে আমার অনেক ভালো সম্পর্ক গড়ে ওঠে। আয়ানের অনেক ক্ষোভ ছিল কারোর প্রতি, তার জিদ ছিল অনেক বড় হওয়া, এমন এক পর্যায়ে যাওয়ার যাতে করে সবাই ওকে ছেড়ে, ওকে ভয় পাবে। কিন্তু সংশোধনাগারে থাকলে এটা তো সম্ভব হবে না, তাই ও প্ল্যান করেছিল পালানোর। অবশেষে একদিন সুযোগও চলে আসে। আয়ান পালানোর সময় আমাকে নিয়েই পালিয়েছিল। আমি না করে নিই, কারণ আমি জানতাম এই সুযোগে যদি না পালাই তাহলে আজীবন সেখানেই পচে মরতে হবে আমাকে। আমাকে চালানোর জন্য কেউ আসবে না। কিন্তু উনি নিজের বাবাকে কেন মার্ডার করেছিলেন? এটা তো আমি নিজেও জানি না। আয়ান ঠিক এই কারণে সংশোধনাগারে এসেছিল, সেটা আমি জানতাম না। বহুবার ওকে জিজ্ঞেস করেছি, কিন্তু কোনো উত্তর দেয়নি। আমি তো আজকে তোমার থেকেই জানলাম আয়ান নিজের বাবাকে মার্ডার করেছিল। এই লোকটা এত মিস্টিরিয়াস কেন? তুমি আয়ানের থেকেই সব জেনে নিও। আয়ান হয়তো বা তোমার থেকে কিছু গোপন করবে না, কারণ তুমি এখন মোটামুটি ওর অনেক সত্যই জেনে গেছো। আয়ানের আজকের এই পজিশনে আসতে অনেক স্ট্রাগল করতে হয়েছে। আমাদের দুজনের কোনো স্টাডি কোয়ালিফিকেশন নেই জানো, কোনো সার্টিফিকেট নেই আমাদের। আজ যতদূর এসেছি পুরোটাই বুদ্ধির জোরে। আয়ানের আইকিউ সেন্স অসম্ভব ভালো, ও কোনো কাজে কখনো অসফল হয়নি, আর আমি সব কাজেই ওকে সঙ্গ দিয়েছি। অবশেষে কোম্পানি ম্যানেজমেন্টের দায়িত্ব আমাকে নিতে হয়, আর আয়ান তো আন্ডারওয়ার্ল্ড নিয়ে বেশি ব্যতিব্যস্ত থাকে। আচ্ছা, উনি কি ওনার মায়ের পরিচয় জানেন না? জানো তো, আয়ানের মা বেঁচে আছে। তোমাকে তো এই কথাটা আগেও বলেছিলাম। কিন্তু উনি ওনার মায়ের সম্বন্ধে কখনো কিছু বলে না কেন? সময় হলেই বলবে, হয়তো সঠিক সময়টা এখনো আসেনি। আপনি জানেন না ওনার মা কোথায়? জানি, কিন্তু তোমাকে বলতে পারবো না। আমি আয়ানের সাথে বিশ্বাসঘাতকতা করতে চাই না। আয়ান নিজে যখন বলবে তখন জেনে নিও, আর আমাকে অনুমতি দিলে আমি নিজেই তোমাকে জানাবো। ঠিক আছে, আমিও আপনাকে জোর করতে চাই না, তবে আপনার মতো একজন বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আজকালকার জেনারেশনে এরকম নিঃস্বার্থভাবে কে কার পাশে থাকে? সত্যি আপনি অসাধারণ। আয়নের জন্যই নতুন একটা জীবন পেয়েছি আমি, না হলে সেই সংশোধনাগারে সবার থেকে অত্যাচারিত হতে হতে সেখানেই পচে মরতাম। দুর্বলতাকে কখনো জয় করতে পারতাম না। আমার জীবনকে আমি আয়নের উদ্দেশ্যে উৎসর্গ করে দিয়েছি। ওর ভালোর জন্য যদি জীবন দিতে হয় তাহলে হাসতে হাসতে জীবন দিতেও আমি প্রস্তুত। আচ্ছা, একটা কথা বলবেন প্লিজ? হুম। ওনার মানে মাফিয়া এসিয়ার একজন অ্যাসিস্ট্যান্ট আছে না, নাম মুবিন? হ্যাঁ, কেন, কি হয়েছে? কিছু হয়নি, আসলে ওনার সাথে কন্ট্যাক্ট করার খুব প্রয়োজন আমার। আপনি কি ওনার নাম্বারটা দিতে পারবেন? দেখো শিয়া, এটা আমার পক্ষে। প্লিজ স্যার, না করবেন না। আপনি তো সবসময় বলেন আমি নিজে যেন আয়ান চৌধুরীর সম্পর্কে সব সত্য উদ্ধার করি। আমি তো সেটাই করছি, কিন্তু আপনারা যদি কোনো রকম হিন্স দিয়ে সাহায্য না করেন তাহলে কিভাবে হবে? কোনো একটা হিন্স পেলে ইনভেস্টিগেশন করা সহজ হয়। প্লিজ এইটুকু হেল্প করুন না। ওকে। ইনসিয়া মৃদুলের থেকে মবিনের নম্বর নিয়ে বাড়িতে চলে আসলো। সে বাড়িতে আসতে হতভম্ব হয়ে গেল। সিয়ান সোফা ধরে ধরে 1 পা 2 পা করে হাঁটছে।
ছেলেকে হাঁটতে দেখে ইনসিয়া খুশিতে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে মুখমণ্ডলে চুমু দিতে শুরু করলো। অসুস্থতার কারণে সিয়ানের বিকাশ মন্থর হলেও এখন ধীরে ধীরে সেটা ঠিক হয়ে যাচ্ছে। সিয়ান হাঁটতে শিখেছে। এই অনুভূতিটা ঠিক কতটা আনন্দের সেটা একজন মা ও বাবা বুঝতে পারে। সন্তানের প্রথম হাঁটতে শেখা, এই যে এক অন্যরকম অনুভূতি। আয়ান চৌধুরী এখানে উপস্থিত থাকলে সেও নিশ্চিত অনেক খুশি হতো। অভিমন্যু নিজের বাড়ির গেটে আসতেই গেটে থাকার সিকিউরিটি গার্ডস তাকে বাধা দিল। মুখে মাস্ক পরে থাকায় গার্ডরা তাকে চিনতে পারেনি। অভিমন্যু রিভলভার বের করতেই গার্ডসদের মনে সন্দেহের উদয় হলো, এই ব্যক্তি কোনো শত্রুপক্ষের লোক নয় তো। একজন গার্ড অভিমন্যুকে আঘাত করতে আসলে অভিমন্যু তাকে সজোরে লাথি দিয়ে ফেলে দিল। এরপর কপাল বরাবর শুট করে নিজের মাস্ক খুলতেই অন্যরা অভিমন্যুকে দেখে ভরকে গেল। উপস্থিত 3 জন গার্ড অভিমন্যুর পা জড়িয়ে ধরে বলল, এই কারণে ওকে জীবন দিতে হলো। 5টা বছর দূরে ছিলাম বলে আমার বডির স্ট্রাকচারটাও ভুলে গেছিস দেখছি। অভিমন্যু পা ঝাড়ি দিয়ে বলল, সর, আমার পা ধরে আমাকে নোংরা করিস না, নিজেদের কাজ কর আর এই লাশটাকে নদীতে ফেলে দেয়। নিজের কথা শেষ করেই অভিমন্যু গেট দিয়ে বাড়ির আঙিনার ভেতর প্রবেশ করল। সে বাড়িতে প্রবেশ করতেই দেখতে পেল ওর বাবা ওমর চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে। অভিমন্যুকে দেখার পরেও তার মধ্যে কোনো রকম রিয়াকশন না থাকায় অভিমন্যু অবাক হয়ে প্রশ্ন করল, এতগুলো বছর পর তোমার সামনে আসলাম, তুমি খুশি হওনি ড্যাডু? তোমার মধ্যে তো কোনো রিয়াকশনই দেখছি না। আমি ছাদে দাঁড়িয়ে সবই দেখেছি। বাড়ি ফিরতে না ফিরতে নিজের আসল রূপ ধারণ করেছিস দেখছি। অকারণে মানুষ হত্যা করার স্বভাবটা গেল না তোর। এ কারণেই তোর দ্বারা সফল হওয়া কোনোদিন সম্ভব না। রাগ উঠে গেছিল তাই শ্যুট করে দিয়েছি। এই রাগ নিয়ন্ত্রণ করতে না জানলে বিশ্বস্ত কোনো সঙ্গীই তুই পাবি না। কেউ তোর হয়ে কাজ করবে না, কেউ তোর দলে যোগ দেবে না। ড্যাডু, আন্ডারওয়ার্ল্ডের অনেক রুলস থাকে, কোনো কিছুই রুলসের বাইরে নয়। বড় বড় কুখ্যাত মাফিয়ারাও রুলস মোতাবেক চলে। তুই যদি নিজেকে শোধরাতে না পারিস তাহলে কোনোদিনই আন্ডারওয়ার্ল্ডে রাজ করতে পারবি না। এনিওয়েজ, 5 বছর পর হঠাৎ আমার মঞ্জিলে কি নতুন কোনো মতলব আছে নাকি? দেখ বেটা, আমি তোর বাপ হতে পারি কিন্তু তোর কোনো অন্যায়ের সাপোর্টে আমি নেই। আমার থেকে তুই কোনো প্রকার সুবিধা করতে পারবি না। তোর সঙ্গ দিলে আমিও আমার পথ হারাবো। এত কষ্ট করে অর্জন করা এই নাম ডাক আমি তোর কারণে হারাতে চাই না। এই কারণে আমি তোমার সঙ্গে এত বছর যোগাযোগ করার প্রয়োজন বোধ করিনি। বাবা নামে কলঙ্ক তুমি। ছেলের কুকর্মকে সমর্থন না করার কারণে যদি এরকম খেতাব পেতে হয় তাহলে আমি সেটাতেও খুশি। কী কারণে এসেছিস সেটা বল। অপ্রয়োজনীয় কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। আমি আমার সুবিধার জন্য তোমার কাছে আসিনি, আমি এসেছি তোমার বড় বোন রুবিনার জন্য। হঠাৎ কি এমন হলো যে রুবিনা আমার কাছে না এসে তোর থেকে হেল্প চাইছে? তোমার বোন বরাবরই ছোট বিষয় নিয়ে লাফালাফি করে, অনেক বড় করে, এটা তো জানোই। কোনো কিছুর সত্যতা যাচাই না করেই এমন এমন কাণ্ড ঘটায় যার সাফার করতে হয় আমাদের সবাইকে। এত না পেঁচিয়ে সহজভাবে বল। এত রচনা শোনার মতো সময় নেই আমার কাছে। ওকে শোনো, রুবিনা ফুপি আমজাদ স্যারকে ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আর হয়তো আজকালের মধ্যেই তোমার কাছে আসবে তিলকে তাল করে বড়সড় কিছু ঘটনার জন্য। অভিমন্যুর কথা শুনে তার বাবা ওমর বেশ উৎফুল্ল হয়ে বললেন, মানেটা কি? হঠাৎ করে ডিভোর্সের সিদ্ধান্ত? অবশেষে সুবুদ্ধি হলো তাহলে? তুমি খুশি হচ্ছ? হব না? অবশেষে বুবু আমার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এসব তুমি কি বলছো ড্যাডু? ওই হারামজাদা আমজাদ মানুষের অর্গান চুরি করে বিক্রি করে, বিভিন্ন দেশে পাচার করে, ব্যবসার জন্য নিরীহ অসহায় মানুষগুলোর জীবন নিতে দুবার ভাবে না। যেদিন কথাটা আমি জানতে পারছি ওরে অনেক বুঝাইছি এই কাজ ছেড়ে দিয়ে ভালো হওয়ার জন্য, কিন্তু কুত্তার বাচ্চা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সম্পর্ক ছিন্ন করে দিল। বুবুকে জানাতে চাইছিলাম কিন্তু সাহস হয়নি। বুবু অনেক কষ্ট পাবে এইসব কথা জানলে, আর আমার কথা নাও বিশ্বাস করতে পারে। বুবুর চোখে আমি তো একজন গ্যাংস্টার, আর তার স্বামী ফেরেশতা সমতুল্য ডাক্তার। স্বামীর এসব কুকর্মের কথা কোনোদিনও বিশ্বাস করবে না, তাই আর বলা হয়ে ওঠেনি। তবে আমার দৃঢ় বিশ্বাস ছিল একদিন না একদিন সমস্ত সত্যি ঠিকই বুবুর সামনে চলে আসবে। তুমি তো নিজেও নানান ধরনের ইল্লিগাল কাজের সাথে জড়িত, তাহলে হিউম্যান অর্গান ট্রাফিকিংয়ের নিয়ে এত ভালো মানুষই কেন দেখাচ্ছ?
তোর ড্যাডু গ্যাংস্টার হতে পারে কিন্তু অমানুষ নয়। এলাকার কেউ কোনোদিন বলতে পারবে না আমার জন্য কারো ক্ষতি হয়েছে। আমি ভালোদের জন্য যেমন ভালো, খারাপদের জন্য ঠিক ততটাই কঠিন। আমজাদ হারার জায়গায় যদি আমার ছেলে এই কাজ করতো তাহলে ওকে হত্যা করে ওই রক্তে গোসল করতাম আমি। বাবার কথা শুনে ভরকে গেল অভিমন্যু, কারণ সে নিজেই তো অর্গান ট্রাফিকিংয়ের লিডার। ডক্টর আমজাদ হোসেন দেশের দিকটা সামলায়, আর অভিমন্যু ইন্টারন্যাশনালভাবে বিজনেস করে। অভিমন্যুকে চুপ দেখে অমর বললেন, তোর মুখটা এরকম শুকিয়ে গেল কেন? কোনোভাবে তুইও এসবের সঙ্গে ইনভলভ হসনি তো? না না ড্যাডু, আমি তো আমার প্রফেশন নিয়ে বিজি ছিলাম এতদিন। আমিও সেটাই ভেবেছিলাম। ডাক্তারি পাশ করে তুই হয়তো বা ভালো হয়ে গেছিস, মানব সেবা করছিস, কিন্তু আজকে আমার সেই ভুল ধারণা ভেঙে দিলি তুই। অকারণে গার্ডকে মেরে ফেলে প্রমাণ করে দিলি তুই এতটুকু শুধরাসনি। ড্যাডু, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এখানে আসার পর কিছুক্ষণের জন্য ভুলে গেছিলাম আমি কে। যাই হোক, কাজের কথাটা বল। হঠাৎ করে কি কারণে তোর ফুপি এই সিদ্ধান্ত নিল? অভিমন্যু কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর বলতে শুরু করলেন, তোমার কি মনে হয় ড্যাডু, তোমার বড় বোন তার হাজব্যান্ডের সম্পর্কে কিছু জানতো না? তাহলে শুনে রাখো, ডাক্তার আমজাদ হোসেন যে ফুপিকে বিয়ে করার জন্য নিজের প্রথম স্ত্রীকে মার্ডার করেছিল, এটা ফুপি নিজেও জানতো। আর এখন হঠাৎ করে নিজের সতীনের ছবি দেখে সে ক্ষিপ্ত হয়ে উঠেছে। ফুপি মনে করছে আমজাদ হোসেন হয়তোবা তার প্রথম স্ত্রীকে মারেনি, শুধুমাত্র মার্ডার করে নাটক সাজিয়েছিল। এটার সত্যতা কতটুকু? সেটাই তো তোমাকে খুঁজে বের করতে হবে। আমজাদ স্যার বলেছিলেন উনি নাকি সিজারিনের সময় অনেকগুলো পার্টিকুলার নার্ভ কেটেছিলেন। এর ফলে 7 দিনের মধ্যে ধীরে ধীরে মৃত্যু হওয়ার কথা, কিন্তু অপারেশনের 15 দিন পর সেই বিষে ওনার প্রথম স্ত্রী সুস্থ সবল অবস্থায় কীভাবে ছবি ওঠে। আর আর ও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, অপারেশনের পরপরে কিন্তু বাচ্চাকে মায়ের থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। সাবিনা আন্টিকে বলা হয়েছিল সে মৃত বাচ্চার জন্ম দিয়েছে। বাচ্চা হারানোর শোকে যে কোনো মায়েরই তো স্বাভাবিকভাবে ভেঙে পড়ার কথা। উনি যদি কোনোভাবে বেঁচে গিয়েও থাকেন তাহলে বাচ্চার শোকে ভুলে পেটের সেলাই ভালোভাবে না শুকোতেই কীভাবে সেই বিচে এনজয় করতে চান? পুরো ব্যাপারটা কীরকম অদ্ভুত লাগছে না? সে যে মারা যাবে এটা তো নিশ্চিত। 7 দিন বা 15 দিন, যতদিনই লাগুক, সে তো মারা গেছে। তাহলে এতদিন পর এগুলো নিয়ে ঘাটাঘাটি করার মানে কি? আগেই তো বললাম, হুবির বিশ্বাস সাবিনা আন্টি কখনোই মারাই যাননি, কারণ আমজাদ স্যার তাকে মিথ্যা গল্প বানিয়ে বলেছে। আর এদিকে আমজাদ স্যার এখন ভয় পাচ্ছেন কোনোভাবে ওনার প্রথম স্ত্রী সাবিনা বেঁচে যায়নি তো। যদিও বেঁচে যাওয়ার কথা নয়, কিন্তু মিরাক্কেল ঘটলেও ঘটতে পারে। রুবিন এসব ছবি পেল কোথায়? কোনো একটা ফেক ইমেল থেকে ফুপির ইমেইলে ছবিগুলো পাঠানো হয়েছে, কিন্তু কে এগুলো পাঠিয়েছে তাকে কোনোভাবে টেস্ট করা যাচ্ছে না। এখন তোমাকে পুরো বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন করতে হবে। আমার লাভ? এখানেও লাভ লোকসানের কথা ভাবছো ড্যাডু? তোমার বড় বোনের জন্য হলেও কিছু একটা করো। ডাক্তার হয়ে ক্রিমিনালদের পক্ষে দালালি করা শুরু করলি কবে থেকে? ড্যাডু, আমি ভাবতেও পারছি না আমার বুবু নিজের স্বার্থের জন্য একজন নির্দোষ মানুষকে মার্ডার করতে পারে। তাকে আমি এখন এই মুহূর্তে ত্যায্য করলাম। ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। কিন্তু ফুপি তো কোনো মার্ডার করেনি। রুবিনা বুবু জেনে শুনে একজন বিবাহিত ছেলের প্রেমে পড়েছিল। ছেলেটা মেধাবী ছিল ঠিকই, কিন্তু অর্থ সম্পদ ছিল না। ফিনান্সিয়াল প্রবলেমের কারণে মেডিকেল কলেজ পড়াশোনা করতে নানান প্রবলেমের সম্মুখীন হচ্ছিল সে। তোর ফুপির সঙ্গে ছেলেটার আলাপ হয়েছিল কলেজ থেকে অনুষ্ঠিত একটা ফাংশনে। তোর ফুপি যে কলেজে পড়াশোনা করতো সেই ছেলেটা ওই কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছিল। তাই কলেজের প্রোগ্রামে সেও এসেছিল গেস্ট হিসেবে, কারণ সে ওই কলেজের প্রাক্তন ছাত্র, সেই সাথে মেডিকেল কলেজে পড়াশোনা করে। তোর ফুপি তো ছেলেটাকে অনেক আগে থেকেই পছন্দ করতো, কিন্তু তাদের মধ্যে ভালোবাসার সম্পর্কের শুরু হয় ওই কলেজ ফাংশন থেকেই। ঘরে বউ থাকা সত্ত্বেও ছেলেটা তোর ফুপির সাথে সম্পর্কে জড়ায়। আমার এবং বাবার আপত্তি থাকা সত্ত্বেও রুবিনা বুবু আমাদের কোনো কথা শোনেনি। সে ছেলেটাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে ওঠে। সেই ছেলেটা কে ছিল জানিস? ওই আমজাদ হোসেন। বুবুর থেকে টাকা নিয়ে সে বেশ ভালোভাবেই দিন যাপন করছিল। বুবুর টাকাতেই তার যত ফুর্তি। নানা ধরনের প্ররোচনায় ফেলে বুবুকে আমাদের বিরুদ্ধে উস্কানি দিতে থাকে। করবে নাই বা কেন? বুবুকে বিয়ে করতে পারলে উত্তর বাচ্চার লাইফ যে সেট হয়ে যাবে। বুবুর সমস্ত সম্পত্তি হারামজাদা পাবে। একদিন রাগ করে বুবু বাড়ি থেকে চলে যায় ওই হারামজাদাকে বিয়ে করার জন্য। আমরা খোঁজ নিয়ে জেনেছিলাম আমজাদের গর্ভবতী বউ আছে বাড়িতে। তাহলে বুবু কিভাবে এই সংসারে যাবে? ভেবেছিলাম
একদিন নিজের ভুল বুঝতে পেরে তোর ফুপি ঠিক বাড়িতে ফিরে আসবে, কিন্তু না, সেটা হয়নি। বুবু ছিল ছোট থেকে অনেক জেদি, যেটা তার পছন্দ হবে সেটা চাই চাই। এর মধ্যে একদিন খবর পেলাম আমজাদের প্রথম স্ত্রী বাচ্চা জন্ম দিতে গিয়ে নাকি মারা গেছে। বাচ্চাটাও মৃত অবস্থায় জন্ম নিয়েছিল। কিন্তু আজকে বুঝতে পারছি এসবের পেছনে কত বড় ষড়যন্ত্র করা হয়েছে। বুবু জিদের বশীভূত হয়ে শেষ পর্যন্ত এরকম একটা জঘন্যতম খারাপ কাজ করবে ভাবতে পারছি না। নিজের স্বার্থের জন্য একটা নিষ্পাপ প্রাণকেও ছাড়লো না ওরা। ছি, এরকম একজন মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করাই উত্তম। ড্যাডু, আমজাদ হোসেনের সেই অনাগত সন্তান মারা যায়নি, সে জীবিত আছে। অভিমন্যুর কথাগুলো শুনে অবাক হলেন তার বাবা ওমর। অভিমন্যু কিছু একটা ভেবে শয়তানি হাসি দিয়ে বলল, মেয়ে সন্তান জন্ম দিয়েছিলেন সাবিনা আন্টি। আমজাদ স্যার নিজের সন্তানকে আর মারতে পারেননি, তাই বাচ্চাটাকে অনাথ আশ্রমে রেখে এসেছিল। যাক, অমানুষটা তাহলে একটা ভালো কাজ করেছে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি ড্যাডু। কুপিরা যা পাপ করার করেছে, কিন্তু আমরা তো চাইলে সেই মেয়েকে ভালো জীবন দান করে কিছুটা হলেও পাপের প্রায়শ্চিত্ত করতে পারি। মানে? মেয়েটা আশ্রম থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে, অনেক কষ্টে নিজের পড়াশোনা শেষ করে হসপিটালে নার্সিংয়ের জব নিয়েছিল, কিন্তু আমজাদ স্যার তাকে রাখেনি। পরে এমন একজন লোকের সাথে জোর জবরদস্তি বিয়ে দিয়েছে, যার কাছে মেয়েটা প্রত্যেক মুহূর্তে অত্যাচারিত হয়। এরকম চলতে থাকলে মেয়েটার খুব বেশি দিন বাঁচবে না ড্যাডু। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি ওই মেয়েটাকে বিয়ে করে তাকে একটা সুস্থ ভালো জীবন উপহার দেব। ফুপি আর আমজাদ স্যারের থেকে রক্ষা করবো ওকে। অভিমন্যুর কথা শুনে বেশ খুশি হলেন ওমর হোসেন। তিনি অধৈর্যকল প্রসারিত করে বললেন, অবাক হলাম তোর এই পরিবর্তন দেখে। অসহায় মেয়েটার জন্য তুই এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিস শুনে সত্যি অনেক খুশি হয়েছি আমি। এর জন্য তোকে আমি অবশ্যই হেল্প করব। মেয়েটাকে উদ্ধার করে আনবো সেই অমানুষটার কাছ থেকে। বাবার কথা শুনে রহস্যময় মুচকি হাসি দিল অভিমন্যু। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, কিন্তু ইনভেস্টিগেশনের কী হবে ড্যাডু? আমি তো দীর্ঘদিন দল থেকে দূরে ছিলাম, আমার পক্ষে তো এগুলো করা সম্ভব না, তাই তোমার কাছে এসেছিলাম। কিন্তু তুমি তো মনে হয় না আর ইনভেস্টিগেশন করবে। করব, অবশ্যই করব, তবে তোর ফুফু আর ওই হারামজাদা আমজাদের সংসার ঠিক করার জন্য নয়। আমি ইনভেস্টিগেশনের মাধ্যমে সকল এভিডেন্স কালেক্ট করে ওদেরকে আইনের হাতে তুলে দেব। বুবুকে নিয়ে আর কোনো কিছু ভাববার প্রসঙ্গ আসে না। অর্গান ট্রাফিকিং থেকে শুরু করে মার্ডার, সব এভিডেন্স কোর্টে পেশ করলে ওর ফাঁস আর কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। এসব নিয়ে আর চিন্তা করিস না, আমার যা করার করব। তুই বরং হবু বৌমাকে ফলো কর। কিভাবে কি করা যায় সেই প্ল্যান সাজাতে হবে। আমি ছেলেপুলে লাগিয়ে বাকি সব সামলে নিব। ইনসিয়া অটোতে করে আয়ান চৌধুরীর হেডকোয়ার্টার অর্থাৎ আন্ডারগ্রাউন্ড অর্থাৎ সে লেহেঙ্গার শোরুমের সামনে আসলো। ভাড়া মিটিয়ে দিয়ে সে হাঁটা দিল শোরুমের উদ্দেশ্যে। ইনসিয়ার শোরুমে প্রবেশ করার পর বেসমেন্টে যাওয়ার রাস্তা খোঁজার জন্য ভালোভাবে প্রতিটা জায়গায় পর্যবেক্ষণ করছে। ইনসিয়াকে এভাবে ঘোরাঘুরি করতে দেখে শোরুমের একজন কর্মচারী এগিয়ে এসে বললেন, এক্সকিউজ মি ম্যাম। ইনসিয়া চমকে উঠলেও নিজেকে সামলে নিয়ে বলল, জি জি বলুন। অনেকক্ষণ যাবৎ দেখছি আপনি শুধু ঘোরাঘুরি করছেন আর কিছু একটা খুঁজছেন। আমি কি আপনাকে হেল্প করতে পারি? না না, ঠিক আছে, আমি নিজেই খুঁজে নেব। আপনি কি ধরনের লেহেঙ্গা চাইছেন বলুন, আমি বের করে দিচ্ছি। তাছাড়া এভাবে তো খুঁজে পাবেন না, আমরা সব স্যাম্পল বাইরে রাখি না। আমার যেটা ভালো লাগবে আমি আপনাদের জানাবো, আপনি যান। কিন্তু আপনি তো এভাবে খুঁজে পাবেন না। আজব, বললাম তো আমি নিজেই খুঁজে নেব। আপনার এরকম আচরণে আমি বিরক্ত বোধ করছি। কাস্টমারের কি নিজস্ব স্বাধীনতা নেই নাকি? আপনি না গেলে আমি কিন্তু ম্যানেজারকে জানাতে বাধ্য হব। এত তর্কাতর্কি দেখে ম্যানেজার উঠে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে স্বাধীন? এত বাক বিদ্বন্ডা কিসের? আমি বলছি, আচ্ছা আপনাদের এখানে কাস্টমার কি নিজ স্বাধীনতা ঘুরে ঘুরে পোশাক দেখতে পারে না নাকি? আপনাদের এই স্টাফ তখন থেকে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। আপনাদের এরকম আচরণে যে কোনো কাস্টমার বিরক্ত বোধ করবে। ম্যানেজার স্বাধীন নামের সে স্টাফকে চোখের ইশারা দিয়ে ইনসিয়ার উদ্দেশ্যে বলল, ঠিক আছে ম্যাম, আপনি ঘুরে ঘুরে লেহেঙ্গা চুজ করুন, আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু পেছন দিকে যাবেন না, ওই দিকটায় কোনো কাস্টমার এলাও না। ঠিক আছে, ধন্যবাদ। কিছুক্ষণ পর দোকানের পেছন দিক থেকে কিছু একটা পড়ার আওয়াজ পেয়ে ম্যানেজার আর স্বাধীন দুজনেই সেখানে চলে আসলো। ইনসিয়া স্ট্যাচু সহ নিচে পড়ে আছে।
স্বাধীন ম্যানেজারের উদ্দেশ্যে বলল, বলেছিলাম না স্যার, এই মহিলাকে সন্দেহজনক লাগছে। এবার বুঝলেন তো? তুমি থামো। এই যে ম্যাডাম, আপনাকে বারণ করার পরেও আপনি এদিকে কেন এসেছেন? ইনসিয়া কোনো রকমে উঠে দাঁড়িয়ে জোরপূর্বক মিথ্যে হাসি দিয়ে বলল, না মানে মনে হলো এই দিকটায় আমি আমার কাঙ্ক্ষিত ড্রেসটা পাবো তাই। অনেক অভিনয় হয়েছে, এবার থামুন। আপনি এখানে ইনভেস্টিগেশনের জন্য এসেছেন, তাই না? কার হয়ে কাজ করছেন আপনি? ওনাকে আটকে রাখো, আমি এখনই বসকে কল করছি। বসকে না, মবিনকে কল করুন। বস ব্যস্ত আছে। মবিন আসলে সেই ডিসাইড করবে এই মহিলার সাথে কি করা হবে। প্রথম ভয় লাগলেও মবিন আসার কথা শুনে কিছুটা নিশ্চিন্ত হলো ইনসিয়া। কিছুক্ষণ পর মবিন এসে উপস্থিত হলো। কি হয়েছে? এরকম ইমার্জেন্সি ডেকে পাঠালেন কেন? একটা সন্দেহভাজন মহিলাকে বাজেয়াপ্ত করেছি। ওনার হাবভাব বেশি সন্দেহজনক। সম্ভবত এখানে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছিল। কোথায় সে? পেছন দিকে আছে, স্বাধীন তাকে আটকে রেখেছে। ঠিক আছে। মবিন পেছন দিকে আসার পর ইনসিয়াকে দেখে থমকে গেল। সে স্বাধীনের উদ্দেশ্যে বলল, ভালো হয়েছে ম্যাডামের গায়ে হাত দিসনি, নাহলে বস তোর হাত কেটে তোকে গিফট পাঠাতো। মানে? যাকে আটকে রাখছি উনি বসের ওয়াইফ। স্বাধীন ভীতিগ্রস্ত হয়ে ইনসিয়ার কাছে ক্ষমা চেয়ে বলল, আমার ভুল হয়ে গেছে ম্যাম, প্লিজ এই কথা বসকে জানাবেন না, আমার লাইফ শেষ হয়ে যাবে। যা তাড়াতাড়ি পানি নিয়ে আয়। মবিনের ধমকে স্বাধীন দ্রুত প্রস্থান করল। মবিন ইনসিয়ার সামনে হাঁটু গেড়ে বসে বলল, ওরা আপনাকে চিনতে পারেনি, তাই এমন বিহেভ করেছেন। কিছু মনে করবেন না ম্যাডাম, বুঝতেই তো পারছেন এটা আমাদের সিক্রেট প্লেস। ঠিক আছে ভাইয়া, কোনো ব্যাপার না, আমি বুঝতে পারছি বিষয়টা। এনিওয়ে, আমি আপনার সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছি। আমার সঙ্গে? আমি আপনাকে কল করেছিলাম বেশ কয়েকবার, কিন্তু ফোন বন্ধ বলেছে, তাই সরাসরি এখানে চলে আসলাম। আমার নম্বর কোথায় পেলেন? আর কোন নম্বরে কল করেছিলেন? মৃদু স্যারের থেকে নিয়েছি, লাস্টের 20 এই নাম্বারটা। ওটা তো অনেক সিক্রেট নাম্বার। এই নম্বরটা মৃদুল ছাড়া অন্য কেউ জানে না, আর ওই সিমটা আমি খুব একটা ইউজ করি না। যখন প্রয়োজন হয় তখন সিম উঠাই মৃদুলের সাথে কথা বলার জন্য। ও আচ্ছা, আপনি আমার সাথে কেন দেখা করতে চাইছিলেন? কোনো সমস্যা হয়েছে কি? না, সেরকম কিছু না, আসলে আমি আপনাদের বসের ব্যাপারে কিছু ইনফরমেশন জানতে চাচ্ছি। বস সম্বন্ধে ইনফরমেশন আমার থেকে? আচ্ছা বলুন, কি জানতে চান? ইনসিয়া কিছু বলতে যাবে তখনই মবিনের ফোনে কল আসায় সে সাইডে চলে গেল। এরপর ফোনে কথা বলা শেষ করে সে ইনসিয়ার উদ্দেশ্যে বলল, সরি ম্যাম, আমাকে একটু বেরোতে হবে এখন। আপনার সাথে আগামীকাল সাক্ষাতে কথা বলি। খুব অসুবিধা হবে কি? ইটস ওকে, আমি কালকে আপনার সঙ্গে দেখা করব। আপনার ফোন নাম্বারটা দিন, যেটা সবসময় ইউজ করেন। এটা পসিবল নয়, বস আমাদের ফোন সবসময় ট্র্যাক করে। আপনাকে আমার কন্ট্যাক্ট লিস্টে দেখলে প্রবলেম আছে। আপনি বরং আপনার নাম্বারটা দিন, আমি সিম উঠিয়ে নিজে আপনার সাথে যোগাযোগ করব। ঠিক আছে। আরেকটা কথা, আমি যদি ব্যস্ত থাকি তাহলে হয়তো কালও মিট অফ করা সম্ভব হবে না, তাই বলছি আমার কল না পেলে আপনি আবার এখানে আসবেন না। আমি তো আপনার পরিচয় জানি, কিন্তু অন্য গ্যাং মেম্বারসরা তো জানে না। বুঝতেই তো পারছেন আমাদের প্রফেশনটা কেমন। কে কখন আপনার উপর অ্যাটাক করে দেয় ঠিক নেই, এর ফলে বস আবার ক্ষিপ্ত হয়ে উঠবে। ওকে, আমি আপনার কলের অপেক্ষাতে থাকবো। ইনসিয়া মবিনকে নিজের নম্বরটা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসলো। পরের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করেও মবিনের কল না আসায় হতাশ হলো ইনসিয়া। কিন্তু মবিন তো আগেই বলে রেখেছে ইনসিয়া যেন লেহেঙ্গার শোরুমের ওখানে আর না আসে, তাই ইনসিয়া আর কোনো রিস্ক নিল না। সন্ধ্যার দিকে হাতের কাজগুলো শেষ করার পর সিয়ানকে কোলে নিয়ে বেলকানিতে আসলো ইনসিয়া। এই গরমে বাইরে থেকে আসা হালকা বাতাস বেশ মনোরম লাগছে তার নিকট। বেশ কিছুক্ষণ পর হঠাৎই কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে পেছনে ঘুরে তাকালো ইনসিয়া। আয়ান চৌধুরী দাঁড়িয়ে আছে, তার অধর কোণে মুচকি হাসি। ইনসিয়া আবারও সামনে ঘুরে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কখন আসলেন? অনেকক্ষণ যাবৎ ফ্রেশ হয়ে তোমার কাছে আসলাম। ও, এখানে কি করছো?
এমনি আসলাম। বাহিরে থেকে প্রকৃতির যে হাওয়া আসছে অনেক মনোরম। দেখুন না, আপনার ছেলেও কেমন শান্ত হয়ে গেছে। সারাদিন সে দৌড়ের উপরে রাখে, কি বলবো। তাই? কার ছেলে দেখতে হবে তো। সেটাই। আচ্ছা শুনুন, আপনার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হুম, আপনি একটু দূরে সরে দাঁড়ান, তাহলে বুঝতে পারবেন। ইনসিয়ার কথা মতো আয়ান চৌধুরী বেলকনির শেষ প্রান্তে গিয়ে দাঁড়ালো। ইনসিয়া সিয়ানকে নিচে নামিয়ে দিতে বাচ্চা সিয়ান রেলিং ধরে ধরে আয়ানের নিকট হেঁটে যেতে শুরু করলো। সিয়ানকে হাঁটতে দেখে আয়ান অবাক দৃষ্টিতে তাকালো ইনসিয়ার দিকে। ইনসিয়া উপর নিচ মাথা ঝাঁকাতেই আয়ান অধর যুগল প্রসারিত করে তৃপ্তির হাসি দিল। সিয়ান হাঁটতে হাঁটতে আয়ানের কাছাকাছি আসতেই আয়ান নিচে বসে সিয়ানের দিকে দুহাত মেলে ধরতে সিয়ান তার কোলে ঝাঁপিয়ে পড়ল। আয়ান সিয়ানকে কোলে নিয়ে তার মুখমণ্ডল জুড়ে চুম্বন করে যাচ্ছে। ইনসিয়া দুহাত বুকে গুজে বলল, কেমন লাগলো সারপ্রাইজ? হুম হুম। ইনসিয়ার প্রশ্নের কোনো উত্তর দিল না আয়ান। সে তো এখন সিয়ানকে নিয়ে ব্যস্ত। আয়ান সিয়ানকে আদর করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। আয়ানের এমন আচরণে কিছুটা মন খারাপ হলো ইনসিয়ার। পরিচয় পাওয়ার পর থেকে আয়ান সর্বদা সিয়ানকে নিয়েই ব্যস্ত থাকে, এমনকি পুরনো স্মৃতি ফিরে আসার পরও এর ব্যতিক্রম নয়। আয়ান যতটুকু সময় বাড়িতে থাকে তার বেশিরভাগ সময়টা সিয়ানকেই দেয়। ইনসিয়ার জন্য তার কাছে খুব বেশি সময় নেই। কখনো ইনসিয়ার খুশি, ইচ্ছে, আকাঙ্ক্ষা সম্পর্কে জানারও প্রয়োজন বোধ করে না। আচ্ছা, আয়ান কি তাহলে শুধুমাত্র সিয়ানের জন্যই ইনসিয়াকে মেনে নিয়েছে? মাঝে মধ্যে এরকম চিন্তা ভাবনারই উদয় হয় তার মাথায়। নিজের সন্তানকে হিংসা করা উচিত নয় ঠিকই, কিন্তু না চাইতেও আয়ান ও সিয়ানের খুনসুটি দেখলে মাঝে মাঝে ইনসিয়ার মনে হিংসাত্মক মনোভাবের সৃষ্টি হয়। এগুলোকে হিংসাত্মক মনোভাব ছাড়া আর কি বা বলা চলে। ইনসিয়া মন খারাপ করে মোবাইলটা হাতে নিয়ে বিছানায় এসে বসল। আয়ানের সঙ্গে তোলা পুরনো ছবিগুলো দেখে অজান্তে চোখের কার্নিশে পানি এসে জমেছে তার। আয়ান নিচে এসে দেখে নাজমা আন্টি বসে থেকে টিভি দেখছেন। আয়ান তাকে দেখে খুশিতে চিৎকার করে বলল, আন্টি, আমার ছেলে হাঁটতে শিখেছে। আজ আমার কত আনন্দ হচ্ছে, আপনাকে বলে বোঝাতে পারবো না। ইচ্ছে করছে পুরো পৃথিবীকে সুসংবাদ জানিয়ে দিতে, কিন্তু সেটা সম্ভব না। আমার ছেলেরা আজ ছোটোখাটো পায়ে হেঁটে এসে আমাকে জড়িয়ে ধরেছে। তখন কেমন যেন নতুন একটা অনুভূতির সৃষ্টি হয়েছিল, বড় অদ্ভুত। আমি কখনো ভাবিনি আমার জীবনে এরকম সুন্দর মুহূর্ত কখনো আসবে। আয়ানকে এরকম খুশি দেখে অবুঝ বাচ্চাটা নিজের বাবার মুখের দিকে তাকিয়ে আছে। আয়ান সিয়ানের কপালে চুম্বন করে বলল, কি শোনা, বাবাকে এভাবে হাসতে দেখে অবাক হচ্ছিস তাই না? কি করব বল, তোর বাবার জীবনে যে কোনো আনন্দ নেই, তাই সে হাসতে জানত না। কিন্তু তোর জন্য তোর বাবা একটু একটু করে পরিবর্তন হচ্ছে। তার জীবনের প্রত্যেকটা খুশি যে তোকে ঘিরে। আয়ান সিয়ানকে নিজের এক হাতের উপর দাঁড় করিয়ে ঘুরতে ঘুরতে চিৎকার করে বলতে শুরু করলো, আজ আমার ছেলে হাঁটতে শিখেছে। শুনছে সবাই? আমার ছেলেটা এখন সুস্থ স্বাভাবিকভাবে বড় হবে। সে হাঁটবে, খেলবে, দৌড়াদৌড়ি করবে। আমার শখের এই বাড়িটা সে হই হুল্লোড়ে মাতিয়ে রাখবে। আয়ানের চিৎকার চেঁচামেচি শুনে সমস্ত কাজের লোক, সার্ভেন্টরা ড্রয়িং রুমে এসে উপস্থিত হলো। আয়ানের এরকম পাগলামি দেখে সবাই তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। একজন তো নাজমানটির কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, আপা, স্যারের হঠাৎ করে কি হলো? ওনাকে তো কখনো এরকম পাগলামি করতে দেখিনি। এটা পাগলামি নয় রে, এটা হলো আনন্দ। তোরা যা এখান থেকে। আয়ানকে আজ প্রাণ খুলে আনন্দ করতে দে। ছেলেটা তো ছোট থেকে কোনো দিন এতটুকুও শান্তি পেল না, এখন পেয়েছে। সন্তানকে ঘিরেই ওর যত সুখ। আমার অনেক ভালো লাগছে স্যারকে এমন করে হাসতে দেখে। আমি তো কোনোদিন ভাবতেই পারিনি স্যারের মতো গোমরা মুখে একজন মানুষ এভাবে হাসতে পারে। সন্তান সুখ যে অন্যরকম সুখ। যেদিন নিজে বাবা হবি সেদিন বুঝতে পারবি সন্তানের বেড়ে ওঠার ছোট ছোট ধাপগুলো কতটা আনন্দের। প্রায় 2 ঘন্টা পর আয়ান চৌধুরী সিয়ানকে নিয়ে নিজের রুমে আসতেই দেখে ইনসিয়া খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। সিয়া, আমাদের সিয়ান আর একটু ভালোভাবে হাঁটতে শেখুক, তারপর তোমাদের দুজনকে একজন স্পেশাল মানুষের সাথে দেখা করাবো। আয়ান ইনসিয়ার কাছাকাছি আসতেই দেখে ইনসিয়ার চোখ থেকে গাল বেয়ে অবিরামভাবে পানি পড়ছে এবং সে মোবাইল ফোনটা শক্ত করে বুকের সাথে চেপে ধরে রেখেছে। ইনসিয়াকে কাঁদতে দেখে আয়ান প্রশ্ন করলো, কি হয়েছে সিয়া, কান্না করছে কেন? কি হয়েছে? জানো তো, আমি সিয়ানকে নিয়ে অফিসে গিয়েছিলাম, সবাইকে জানিয়েছি আমার ছেলে হাঁটতে শিখেছে।
কোনো প্রতিক্রিয়া নেই। আয়ান ঘুমন্ত সিয়ানকে বিছানায় শুইয়ে দিয়ে নিজের ব্লেজার খুলতে খুলতে বলল, কি হয়েছে সিয়া? কোনো কথা বলছো না যে? এভাবে কান্না করার কারণ কি? কি হয়েছে? কিছু না, আমার আবার কি হবে? আর কিছু হলো বা কি? কারো কিছু কি যায় আসে? তুমি কি কোনো বিষয়ে রাগ করেছো? ইনসিয়া জোরপূর্বক মুচকি হাসি দিয়ে বলল। না। ইনসিয়া বিছানা ঠিক করতে করতে ফের বলল, আপনি কি খেয়ে এসেছেন নাকি খাবার বাড়বো? খেয়ে এসেছে। সিয়ানের হাঁটতে শেখার আনন্দে অফিসের সব এমপ্লয়িকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিলাম। তুমি ভাবতে পারবে না সিয়া, আজ আমি কি পরিমাণ খুশি। ঠিক আছে। ইনসিয়া সিয়ানকে ঠিকভাবে শুয়ে দিয়ে বিছানা থেকে নেমে চলে যেতে নিলে আয়ান তাকে আটকে দিল। আয়ান চৌধুরী ইনসিয়ার দু কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে সিয়া? তুমি কিছু বললে না, আমি বুঝবো কি করে বলো তো? বললাম তো কিছুই হয়নি, এমনি ভালো লাগছে না, মাথা ধরেছে তাই। আপনাকে অনেক টায়ার্ড লাগছে, যান ফ্রেশ হয়ে এসে ছেলের পাশে শুয়ে পড়ুন। আপনার ছেলে ঘুমের মধ্যে বাবা বাবা করে। আমি খেয়ে আসি, খুব ক্ষুধা লাগছে। এখনো খাওনি? না, কারোর জন্য অপেক্ষা করছিলাম, একসাথে খাবো তো তাই। নিজের পুরো কথা শেষ না করে ইনসিয়া দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। ইনসিয়া প্রস্থান করার পর কিছু একটা ভেবে ইনসিয়ার ফোনটা হাতে নিল আয়ান। রাত 10টা বেজে কয়েক মিনিট। ইনসিয়া রুমে এসে দেখে আয়ান চৌধুরী বেডের সাথে হেলান দিয়ে পা দুটো টান টান করে বসে আছে। সিয়ান আয়ানের বুকের উপর ঘুমিয়ে গেছে, আর আয়ান সেভাবেই জিয়ানকে বুকে নিয়ে ল্যাপটপে কাজ করছে। ইনসিয়াকে আসতে দেখে আয়ান তার উদ্দেশ্যে বলল, সিয়ান উঠে পড়েছিল তাই তুলেছিলাম, আবার ঘুমিয়ে গেছে, ওকে একটু ঠিক করে শুয়ে দাও। না, এভাবেই রাখুন, ছেলেকে তো চোখে হারান, মাসখানেক হলো তো দেখছি। ছেলেকে না দেখলে আপনার যেন শ্বাস রুদ্ধ হয়ে যায়। কাজের জন্য বাইরে গেলেও ঘন্টায় ঘন্টায় ভিডিও কল করে ছেলের সাথে কথা বলার জন্য। কথাগুলো বলতে বলতেই বিছানার আরেক পাশে অন্যদিকে পাশ ফিরে শুয়ে পড়ল ইনসিয়া। আয়ান ল্যাপটপটা রেখে সিয়ানকে সেখানেই শুয়ে দিয়ে নিজে মাঝখানে আসলো। সে ইনসিয়াকে জড়িয়ে ধরে জোর করে তাকে নিজের দিকে ঘোরাতেই দেখতে পেল ইনসিয়া আবারও কান্না করছে। আয়া নিজের বৃদ্ধাঙ্গুলি দ্বারা ইনসিয়ার চোখের পানি মুছিয়ে দিয়ে তাকে চুম্বন করে বলল, কান্না করছে কেন? নিজের ছেলের প্রতি দেখছি ভালোই হিংসা তোমার। ঠোঁট কামড়ে হাসতে হাসতে বলল আয়ান, ভালোবাসার ভাগ নিয়ে ছেলের সাথে এত হিংসা করা ভালো নয় বউ। এখন একটু ব্যস্ততার মাঝে আছে বলে এই নয় যে তোমার প্রতি ভালোবাসা কমে গেছে। বয়স তো কম হলো না, এখন এরকম অবুঝের মতো করলে হবে? মানুষের আচরণ দেখলেই বোঝা যায় কে কেমন ভালোবাসে। কি বললে? সত্যি করে বলুন তো, আপনার স্মৃতি ফেরার পর কটা দিন শুধুমাত্র আমাকে দিয়েছেন? দিন তো বাদই দিলাম, ঘন্টা হিসেব করুন। হাতে গোনা 3 থেকে 4টা দিনের শুধুমাত্র 1 থেকে 2 ঘন্টা আমাকে দিয়েছেন। এর মধ্যে একটা দিন ছিল যেটা ভালোবেসে আমাকে দিয়েছেন, আর বাকি দিনগুলো রাগের বশীভূত হয়ে। ছেলেকে পেয়ে আমাকে তো আর চেনেনই না। আমিও যে একজন মানুষ, আমারও আকাঙ্ক্ষা অনুভূতি থাকতে পারে, সেটা ভাবার মতো সময়ও আপনার কাছে নেই। এতটাই ব্যস্ত আপনি। অভিমান নাকি হিংসা, কি বলবো আমি নিজে বুঝতে পারছি না। ইনসিয়া রাগেই আয়ানের পেটের উপর বসে তার অধরে কামড়ে দিয়ে বলল, ইচ্ছে করছে কামড়ে দিয়ে আপনার মুখটা বন্ধ করে দিই। আমার কথাগুলো সিরিয়াসলি নেওয়ার বদলে উল্টো মজা নিচ্ছেন। আমার আর এসব ভালো লাগছে না। আমার কোটি টাকা চাই না, আমি শুধু স্বামী সন্তান নিয়ে একটু শান্তিতে বাঁচতে চাই, আর 5টা সাধারণ মেয়ের মতো সংসার করতে চাই। কিন্তু আপনার এই প্রফেশনের জন্য কিচ্ছুই হচ্ছে না। আপনি তো আমাকে সময় দেন না, যতটুকু সময় ফ্রি থাকেন সেটাও ছেলের সাথে স্পেন্ড করেন। আপনার জীবনে আমার কোনো অবস্থানই নেই। আয়ান বাঁকা হেসে ইনসিয়ার নাকে আলতো করে কামড় দিয়ে বলল, তোমার আচরণগুলো আজ সত্যিই বাচ্চাদের মতো লাগছে। লাগবেই তো, কারণ একটাই, আমার কোনো ভ্যালুই নেই। আয়ান ইনসিয়াকে নিজের উপর থেকে নামিয়ে তার উপর আছোয়া হয়ে তার অধর যুগল দখল করে নিল। কিছু সময় পর সে ইনসিয়ার অধর যুগলকে মুক্ত করে বলল, আমি একটা মিশন আছে সিয়া, আর সেটা শুধুমাত্র তোমার জন্য। আমি যদি মিশনে সাকসেসফুল হই তাহলে তোমার জীবনের নতুন একটা অধ্যায়ের সৃষ্টি হবে। এটা এমন একটা অধ্যায় যেটা প্রতিটা মানুষের জীবনে জন্ম থেকেই থাকা উচিত। দেরিতে হলেও আমি সেই অধ্যায়টাকে তোমার জীবনে প্রতিস্থাপন করতে চাই। তারপর দেখব আমার প্রতি তোমার কতগুলো অভিযোগ আছে। আর শোনো, মিশন সাকসেসফুল হওয়ার পর আমি আর কোনোদিন ব্যস্ততা দেখাবো না। দিনের 12 ঘন্টা সময় তোমাদের জন্য থাকবে, এর 6 ঘন্টা শুধুমাত্র তোমার। কোন মিশনে আছেন আপনি? সময় হলে জানতে পারবে। এখন বলো, তোমার প্র্যাকটিসের কি খবর? আয়ানের প্রশ্ন শুনে ইনসিয়া জোরপূর্বক হাসি দিয়ে বলল, খুব ভালো, আমি তো মন দিয়ে প্র্যাকটিস করছি।
মিথ্যা বলা ভালো না সিয়া। তুমি যদি এইভাবে মিথ্যা কথা বলো তাহলে সিয়ান কি শিখবে? আমি মিথ্যে বলিনি। পরিস্থিতি নিজের অনুকূলে আনতে ইনসিয়া নিজেই আয়ানের অধৈর্যগল দখল করে নিল। কিছু সময় পর ছেড়ে দিতে আয়ান চৌধুরী বলতে শুরু করলো, সিরিয়াস করার চেষ্টা করে কোনো লাভ হবে না মিসেস চৌধুরী। আমি শুনলাম আপনি নাকি একটা ফায়ার ও টার্গেট পয়েন্টে লাগাতে পারেন না। এরকম অমনোযোগী হলে কোনো কাজে সফল হতে পারবেন না। শুটিং প্র্যাকটিসের সময় অমনোযোগী হলে বারবার টার্গেট মিস হবে। জেমে গেলে অল্পতে হাঁপিয়ে যাচ্ছ আর পানি খাচ্ছ। এরকম করলে কিভাবে হবে বলো তো? তুমি বুঝতে কোনো পারছো না। এগুলো শিখে রাখা তোমার জন্য ঠিক কতটা জরুরি। সেলফ ডিফেন্স না জানলে পদে পদে লাইফের রিস্কের সম্মুখীন হবে। ইনসিয়া আয়ানকে নিজের সাথে একদম জড়িয়ে ধরে বলল, আপনি আছেন তো, কিছু হবে না আমার। কথাটা বলে আয়ানের সঙ্গে আরও ঘনিষ্ঠ হলো ইনসিয়া। প্রায় ঘন্টাখানেক পর ইনসিয়া ও আয়ান চৌধুরী একে অপরের সঙ্গে বেশ কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। এমন সময় হঠাৎই আয়ানের ফোনে কল আসলো। ফোন স্ক্রিনে মবিনের নম্বর দেখতেই সে ইনসিয়াকে ছেড়ে দ্রুত বিছানা থেকে নেমে আসলো। সে কাপড় ঠিক করতে করতে কল রিসিভ করে ফোনটা কোনো রকমে কাঁধের সাহায্যে কানে ধরলো। হ্যাঁ বল, ওখানে থাক, আমি এক্ষুনি আসছি। জাস্ট 30 মিনিটস। রস্কেল, আধা ঘন্টার জন্য আটকে রাখতে পারছিস না? ওকে ওকে, আই এম কামিং। আয়ান চৌধুরী কল কেটে দিয়ে দ্রুত বাথরুমে চলে গেল। 10 মিনিটের কম সময়ে গোসল শেষ করে সে রুমে চলে আসলো। আয়ান চৌধুরী শার্টের বোতাম লাগাতে লাগাতে ইনসিয়ার উদ্দেশ্যে বলল, ইম্পর্টেন্ট কাজ আছে, আজ রাতে হয়তো ফিরতে পারবো না। অপেক্ষা করো না আমার জন্য। আই এম সরি সিয়া। ইনসিয়া কোনো প্রত্যুত্তর না করে নিজের কাপড় ঠিক করে বাথরুমে চলে গেল। কোনো মতে দ্রুততার সাথে গোসল শেষ করে রুমের বাইরে চলে আসলো। দুজন সার্ভেন্ট ড্রয়িং রুম পরিষ্কার করছে। ইনসিয়া তাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো, আপনাদের স্যার কতক্ষণ হলো বের হয়েছে? একটু আগে বের হলো। ঠিক কতক্ষণ? 5 মিনিট হয়তো হয়নি, কিন্তু কাছাকাছি। নাজবানটিকে বলবেন উনি যেন আমাদের রুমে গিয়ে একটু সিয়ামের সাথে থাকে। নিজের কথা শেষ করে ইনসিয়া ওনা ঠিক করতে করতে পার্কিং লটের দিকে দৌড় দিল। ইনসিয়া সেখানে আসতে আয়ান গাড়ি নিয়ে বেরিয়ে গেল। ইনসিয়াও সময় নষ্ট না করে দৌড়ে বাড়ির বাইরে চলে আসলো, কিন্তু বাড়ির সামনে কোনো গাড়ি নেই। আয়ানের বাড়িটা একটু ভেতরের দিকে হওয়ায় এর প্রায় 1/2 কিলোমিটার অংশ পর্যন্ত কোনো বাড়িঘর নেই। আর এদিকে গাড়িও আসে না। কুলকেনারা না পেয়ে ইনসিয়া আবারও বাড়ির পার্কিং লটে এসে ড্রাইভার আঙ্কেলকে ঘুম থেকে ডেকে তুলল। ড্রাইভার চোখ কচলাতে কচলাতে বলল, কি হয়েছে মা? চাচা, আমাকে একটু বাজার পর্যন্ত ছেড়ে দিন না প্লিজ। এ সময় বাজার? আপনাকে গাড়িতে বসে সব বলবো, এখন প্লিজ চলুন। আচ্ছা দাঁড়াও, আমি চোখে মুখে পানি দিয়ে আসি। না না, সময় নেই, এভাবেই চলুন। ইনসিয়া জোড়াজুড়িতে ড্রাইভার গাড়িতে গিয়ে বসতে ইনসিয়াও ব্যাক সিটে গিয়ে বসলো। গাড়ি মেইন শহর পর্যন্ত আসতে একটা বাড়ির সামনে আয়ানের গাড়িটা দেখে ইনসিয়া ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। কিন্তু তুমি তো বাজারে যেতে চেয়েছিলে। আমার এখানে একটু কাজ আছে, এখানেই নামবো। ঠিক আছে, আমি কি তোমার জন্য ওয়েট করব এখানে? না, আপনি যান, আমার দেরি হবে। পরে না হয় আমি ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরবো। কিন্তু আপনি যান। গাড়ি থেকে নেমে ওনার সাহায্যে নিজের মুখটা ভালোভাবে কভার করে নিল ইনসিয়া। এরপর সে বাড়ির ভেতরে প্রবেশ করতে গেলে বাড়ির সামনে থাকা সিকিউরিটি গার্ড তাকে বাধা দিল। কি প্রবলেম? আমাকে ভিতরে যেতে দিচ্ছেন না কেন? ভিজিটিং কার্ড দেখান। ভিজিটিং কার্ড? একজন ভিআইপি গেস্ট আজকে রাতের জন্য এই পুরো বারটাই বুক করেছেন, তাই ওনার দেওয়া ভিজিটিং কার্ড ছাড়া কারোর ভেতরে যাওয়ার পারমিশন নেই। আমার পরিচিত লোক আছে ভিতরে। সরি ম্যাম, আপনি কালকে আসুন বা অন্য কোনো বারে যান। আজকে আমাদের বারে বাইরে কাউকে অ্যালাউ করা যাবে না। তর্কে না জড়িয়ে ইনসিয়া চলে যাওয়ার জন্য উদ্যত হতেই পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর শুনতে পেল। সে তৎক্ষণাৎ পেছনে ঘুরতেই দেখে মবিন দাঁড়িয়ে আছে। মবিন গার্ডদের উদ্দেশ্যে বলল, উনি আমাদের গেস্ট, ওনাকে ভেতরে আসতে দিন। ম্যাম, আপনি আমার সাথে আসুন। ইনসিয়া কৃতজ্ঞতার হাসি দিয়ে মবিনের সাথে বাড়ির ভেতরে প্রবেশ করল। ইনসিয়া এরকম জায়গায় এর আগে কখনো আসেনি, তাই এখানকার পরিবেশ দেখে ভীষণ অস্বস্তি হচ্ছে তার। ইনসিয়ার ভাবভাব দেখে মবিন জিজ্ঞেস করলো, ম্যাম, আপনার কি অসুবিধা হচ্ছে? চলুন না, ফাঁকা কোথাও একটা বসিয়ে দিই। না, প্রয়োজন নেই। আপনি আজ আমাকে কল করলেন না কেন? আমি আজ সারাদিন ব্যস্ত। বসের অর্ডার মোতাবেক এখানে ওখানে দৌড়াদৌড়ির মধ্যেই আছি। কিন্তু আপনি এখানে কেন আসলেন? বস দেখলেন নতুন একটা সিন ক্রিয়েট হবে,
আপনার বস কোথায়? ওনার জন্য এখানে এসেছি আমি। বস তো ভেতরে আছে। ভিতরে মানে? আমাকে এক্ষুনি ওনার কাছে নিয়ে চলুন। মানে আমি দূরে দাঁড়িয়ে ওনাকে দেখতে চাই। ম্যাম, আপনি কি বসকে ফলো করছেন? যেটা ভাবার ভাবতে পারেন ভাইয়া। এখন আমি যেটা বললাম সেটা করুন। সরি ম্যাম, কিন্তু আমার পক্ষে এটা সম্ভব না। বস এখানে পার্সোনাল কাজে এসেছে, তার আশেপাশে আমাদের যাওয়ার কোনো পারমিশন নেই। আমরা তো বাইরে থেকে কার্ড দিচ্ছি। ঠিক আছে, কারো হেল্পের প্রয়োজন নেই আমার। ইনসিয়া নিজেই বাড়ির একদম ভেতরের দিকে চলে গেল। মবিন তাকে বারণ করলেও ইনসিয়া তার কথার কোনো গুরুত্ব আরোপ করল না। ইনসিয়া ভেতরে আসতেই দেখে বার সাইডে একটা মেয়ের সাথে খুব কাছাকাছি দাঁড়িয়ে কথা বলছে আয়ান চৌধুরী। কথা বলার পাশাপাশি দুজনেই ড্রিঙ্ক করছে। মেয়েটার সঙ্গে আয়ানকে এরকম ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বুকের ভেতরে চিনচিন করে উঠল ইনসিয়ার। নিজেকে সামলে নিয়ে এসে আরো ভালোভাবে ওড়না দিয়ে মুখটা কভার করে নিল। ইনসিয়াকে একা একা এক কোনায় বসে থাকতে দেখে একজন ছেলে এসে হাত মেলানোর জন্য তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ, আমি রবিন। ইউ? ইনসিয়া কোনো প্রত্যুত্তর না করে আবারও আয়ানের দিকে ফলো করতে শুরু করলো। ইনসিয়ার এমন করে ইগনোর করায় রবিন নামের ছেলেটা রাগ হলেও সে ফের বলল, আরে, আমার বাজে কোনো ইনজেকশন নেই। তোমাকে একা দেখে কথা বলতে আসলাম, সাথে কেউ আসেনি। একা এখানে মজা পাবে না, আমার সাথে পার্টনারশিপ করতে পারো আজকে রাতের জন্য। নট, আপনি আসতে পারেন। আমি তোমাকে বাজে অফার করব না, জাস্ট ডান্স পার্টনার হওয়ার প্রপোজ দিয়েছি। বসে বসে বোরিং না হয়ে আমার সাথে এসো। ইনসিয়া বিরক্ত হয়ে রাগী স্বরে বলল, আপনাকে ইগনোর করছি, তারপরও এরকম স্যাসরামি কেন করছেন? আমি এখানেই ঠিক আছি, বিরক্ত না করে নিজের কাজে যান, যত সব। তোমার ভালোর জন্যই বলছি। এইখানে একা বসে থাকলে বাজে ছেলেদের খপ্পরে পড়তে পারো। এইখানে খারাপ ভালো সব রকমের মানুষই আছে, আমার সাথে থাকলে সেফ থাকবে। প্রত্যুত্তরে ইনসিয়া কিছু বলার আগে মবিন রবিনের সম্মুখে এসে তার কাঁধে হাত রেখে বলল, কি সমস্যা ভাই? মেয়েটাকে ডিস্টার্ব কেন করছিস? ফ্লার্ট করার জন্য অন্য মেয়ে দেখ। আরে, এত সুন্দর একজন মেয়ে একা এভাবে বসে আছে, যখন তখন গ্যাংয়ের বদমাইশ ছেলেগুলো অনেক ডিস্টার্ব করতে পারে। তাই আমি ওনার সেফটির কথা চিন্তা করে। ওর সেফটির চিন্তা তোকে করতে হবে না, আমি আছি ওর সাথে। মেয়েটা আমার সাথে এসেছে, এবার যাবি নাকি থার্ড ডিগ্রি দিতে হবে? রবিন এবার কিছুটা ভরকে গিয়ে বলল, সরি ভাই, রং সাইডে চলে এসেছি। আবু সরি, কিছু মনে করবেন না। রবিন চলে যাওয়ার পর মবিন ইনসিয়ার সামনে থাকা চেয়ারে বসে বলল, ম্যাম, এই জায়গাটা আপনার জন্য সেফ নয়। সবাই আপনাকে খারাপ নজরে দেখছে, এখানে থাকলে আরো সমস্যার সম্মুখীন হবেন। ইনসিয়া কোনো প্রত্যুত্তর না করে এক দৃষ্টিতে আয়ানের দিকে তাকিয়ে আছে। আয়ান গ্লাসে শেষ চুমুক দিয়ে মেয়েটার সঙ্গে অন্তপুরে চলে গেল। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো ইনসিয়া। সে কাপা গলায় বলল, বারের ভিতরে রুমগুলো তো অবৈধ কর্মকাণ্ড চলে, তাই না? আই মিন ব্রথল সেগুলো হয়। এ কারণেই তো বলছি আপনি যান এখান থেকে। আমি না হয় আপনাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসি, এই জায়গাটা ভালো না। ইনসিয়া ভাবলেশীন ভাবে বলল, ভাইয়া, ছোট বোন মনে করে একটা সত্যি কথা বলবেন প্লিজ। আপনি এগিয়ে বসুন, আপনাকে দেখে অসুস্থ মনে হচ্ছে। পানি খাবেন? না, আপনি শুধু আমার প্রশ্নের উত্তর দিন, তাহলেই হবে। বলুন। আপনার বস কি পরনারীতে আসক্ত? মানে অন্য মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক আছে? ছি ছি ছি, কি বলেন এসব? কখনো কখনো পরিস্থিতির শিকারে হয়ে নোংরা কথাও মুখে আনতে হয়, যেগুলো বলা উচিত নয়। আমি নিরুপায় ভাইয়া, আমার এই প্রশ্নের উত্তরগুলো জানা খুবই জরুরি। ম্যাম, আপনি কি স্যারকে সন্দেহ করেন? বড় বড় গ্যাং মাফিয়াদের জন্য এসব কর্মকাণ্ড তো অস্বাভাবিক কিছু না। এদের যে নারী দোষ রক্তে মিশে থাকে। আমার হাজব্যান্ডও যদি এরকম হয়ে থাকে, তাহলে আমি তাকে অবশ্যই ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা করব। ওনার অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি আমার ভালোবাসা দিয়ে ওনাকে ঠিক ভালো করে তুলব। কিন্তু এর জন্য ওনার সকল প্রকার খারাপ দিকগুলো আগে জানতে হবে, তাছাড়া তো সম্ভব নয়। বুঝতে পারছি আপনার কথা। ভাইয়া, আমি ওনাকে ব্রোথেলেসে যাওয়া আসা করতে দেখেছি, ওনার সঙ্গে আপনিও ছিলেন,
তাই মনে হলো আপনার থেকে সব প্রশ্নের উত্তর পাবো। আর আজকেও তো উনি একটু আগে একটা মেয়ের সঙ্গে ভিতরে চলে গেলেন, নিশ্চয়ই খারাপ কাজ করার উদ্দেশ্যে। ইনসিয়ার কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ করে রইল মবিন। এরপর সে বলতে শুরু করলো, বস কোনো বাজে উদ্দেশ্য নিয়ে এখানে আসেনি, আর আপনি যেটা ভাবছেন সেরকম কিছুই নয়। বস ওই মেয়েটার সাথে ভেতরে গেছে বিজনেসের কাজে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এত মানুষের মধ্যে তো আর ডিল করা সম্ভব না, তাই আড়ালে যাওয়া। আর আপনি ব্রোথসে যাওয়ার ব্যাপারটা নিয়ে যেই সন্দেহ করছেন সেটা ভুল। বস ওখানে বিজনেসের জন্য আর পার্সোনাল একটা কাজে যায়, প্রস্টিটিউশনের জন্য নয়। মানে ওনার কোনো নারী দোষ নেই, তাই তো? এক্স্যাক্টলি। বস তো অলওয়েজ মেয়েদের সঙ্গ এড়িয়ে চলার চেষ্টা করে। কাজের সূত্রে দেশের বাইরে গেলেও আশেপাশে গার্ড রাখে, যেন কোনো রকম সিক্রেট ছাড়াই এসব পরিস্থিতি হ্যান্ডেল করা যায়। আর এখানেও আমরা গার্ড দিচ্ছি, বসের ইশারা পেলেই আমরা অ্যালার্ট হয়ে যাব। মবিনের বলা কথাগুলো শুনে নিশ্চিন্ত হয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ইনসিয়া। আয়ান সম্বন্ধে ভালোভাবে না জেনে সে কত কিছুই না ভেবে বসেছিল। আসলে আয়ান চৌধুরী ঠিকই বলে, চোখের দেখা সবসময় সত্যি হয় না, তাই বাহ্যিক রূপে দেখে কোনো কিছু বিচার করা ঠিক না। আজকের এই পুরো বারটা একটা সুনামধন্য বিজনেসম্যান বুক করেছেন। উনি মূলত আন্ডারওয়ার্ল্ডের ইলিগাল বিজনেসের সাথে ইমপ্লয়েড। ওনার ইনভাইটেশনে বাইরের দেশ থেকে অনেক মাফিয়া গ্যাং মেম্বার্সরা এসেছে। এদের মধ্যে একজন লেডি বিজনেস ওম্যান আছে। মজ অনেকদিন ধরে ওনাকে ট্রেস করার চেষ্টা করছিল। আজ ওনাকে এখানে দেখার সঙ্গে সঙ্গে বসকে কল করেছি আমি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য আরও এক সত্য উন্মোচিত হলো আমার কাছে। একটা কথা বলি ম্যাম, বসকে একটু আগলে রাখবেন প্লিজ। বসের জীবনে সে অনেক একা। আপনি আসার পর বস আগের চেয়ে অনেকটা পরিবর্তন হয়েছে। আচ্ছা, আমি এখন বাড়ি যাব। উনি আমাকে যদি দেখেন তাহলে একটা সিন ক্রিয়েট হবে এখানে। আমি আপনাকে ছেড়ে দিয়ে আসছি। না থাক, আপনি আমার সাথে গেলে উনি যদি আপনাকে দেখতে না পান তাহলে ঝামেলা হবে। কিন্তু আমি ট্যাক্সি নিয়ে চলে যাব, সমস্যা নেই। বুঝে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু হবে না। আমি তাহলে এখন যাচ্ছি। আমার এখানে আসার কথাটা আপনার বসকে জানাবেন না প্লিজ। ইনসিয়া বার থেকে বের হতেই দেখলো বাড়ির সামনে একটা ট্যাক্সি দাঁড়িয়েছে। এ যেন মেঘ না চাইতেই জ্বর। এত রাতে কষ্ট করে আর ট্যাক্সি খুঁজতে হবে না। ইনসিয়া কোনো কিছু চিন্তা না করে সে ট্যাক্সিতে উঠে বসলো। ইনসিয়া লোকেশন বলার পরেই ট্যাক্সি ড্রাইভার বলল, কিন্তু ওই জায়গাটা তো শুনশান, ওদিকে কেউ যায় না। আপনি কেন যাবেন? আমার দরকার আছে তাই। আপনার তো টাকা পেলে হলো, এত কথা কিসের? চলুন। ড্রাইভার আর কথা না বাড়িয়ে ট্যাক্সি স্টার্ট দিয়ে চলতে শুরু করলো। ইনসিয়া ট্যাক্সির উইন্ডো দিয়ে রাতের এই আলোকিত শহরটা উপভোগ করছিল। আচমকা গাড়ির উইন্ডোর গ্লাস তুলে দেওয়াই ইনসিয়া বলল, কি ব্যাপার, গ্লাস তুলে দিলেন কেন? দুলা আসছে তাই। কই, কোথায় ধুলো? আপনি গ্লাস নামিয়ে দিন। চুপচাপ বসে থাকেন তো ম্যাডাম, আমাকে ড্রাইভিং করতে দিন। ইনসিয়া আবারও কিছু বলতে যাবে, কিন্তু তখনই সে খেয়াল করলো ড্রাইভারের হাতে ওয়াকিটুকি রয়েছে। কিছু একটা সন্দেহ হতে ইনসিয়া নিজের ফোনটা বের করে কাউকে কল করতে গিয়েও ব্যর্থ হলো, কারণ কোনো সিগন্যাল পাচ্ছে না মোবাইলে। মুহূর্তেই অজানা আতঙ্কে ইনসিয়ার পুরো শরীরে কাঁটা দিয়ে উঠল। সে কিছু বলার আগে খেয়াল করলো রাস্তার মোড় ঘুরিয়ে ড্রাইভার অন্যদিকে যাচ্ছে। ইনসিয়া কোনো মতে নিজেকে শান্ত করে প্রশ্ন করলো, এদিকে কোথায় যাচ্ছেন? গাড়ি ঘোরান। আমি আপনাকে যে লোকেশনের কথা বলেছি সেটা উল্টো দিকে। আমি নিজের ভাবমতে যাচ্ছি, আপনি চুপ থাকুন। হাজব তো, আমি আপনার গাড়ির একজন প্যাসেঞ্জার। আপনি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না। প্রয়োজনে আমি আপনাকে কিছু টাকা বাড়িয়ে দিব, আপনি গাড়ি ঘোরান। ড্রাইভার কোনো প্রত্যুত্তর না করে উল্টো গাড়ির স্পিড বাড়িয়ে দিল। এ কি, আপনি স্পিড বাড়িয়ে দিলেন কেন? আপনার ভাবগতিক তো সুবিধা লাগছে না। আপনি এখানে গাড়ি থামান, আমি নেমে যাব। আপনি গাড়ি না থামালে আমি কিন্তু পুলিশকে কল করব। ড্রাইভার শয়তানি হাসি দিয়ে বলল, চেষ্টা করুন, কোনো লাভ হবে না। এই ট্যাক্সি পুরোটাই স্পেশাল গ্লাস দিয়ে কাভার করা, এর ভিতরে কোনো সিঙ্গেল আসবে না। ইনসিয়া ভয় উত্তেজিত হয়ে উঠলেই ড্রাইভার তার মুখে রুমাল চেপে ধরল। মুহূর্তের মধ্যে জ্ঞান হারালো ইনসিয়া। জ্ঞান ফিরতেই নিজেকে একটা বদ্ধ রুমে আবিষ্কার করলো ইনসিয়া। অল্প আলোতে রুমের কোনো কিছু সেরকমভাবে বোধগম্য হচ্ছে না, তবে রুমটা বেশ বড়।
এখানকার স্যাঁতস্যাঁতে পরিবেশ দেখে এটা স্পষ্ট রুমটা কোনো নদী বা সমুদ্রের আশেপাশের এলাকাই হবে। তীব্র মাথা যন্ত্রণায় 2 হাতে মাথা চিপে ধরে শোয়া থেকে উঠে বসল ইনসিয়া। সে এতক্ষণ যাবৎ মেঝেতে শুয়েছিল, কোমরেও বেশ ব্যথা করছে। সম্ভবত তাকে উপর থেকে ঠাস করে মেঝেতে ফেলা হয়েছিল। ইনসিয়া কোনো মতে উঠে দাঁড়িয়ে এলোমেলো পায়ে হাঁটতে শুরু করলো নিজের অবস্থানটা জানার জন্য। নিজের তাল ঠিক না থাকায় তার সাথে ধাক্কা লেগে কিছু একটা নিচে পড়ে বিকট আওয়াজের সৃষ্টি হলো। ইনসিয়া কিছু বুঝে ওঠার আগেই দরজা খোলার আওয়াজ পেয়ে সে চিৎকার করে বলতে শুরু করলো, মিস্টার চৌধুরী, আমি জানি এটা আপনি। আজকে আবারও আমাকে সেন্সলেস করে এরকম জায়গায় এনেছেন, তাই না? আমি খুব ভালো করে জানি এই কাজ আপনি ছাড়া আর কেউ করতে পারে না। কি হলো, কথা বলছেন না কেন? সামনে আসুন। টাসমি, এবার আমি কোনো ভুল করিনি। প্লিজ এরকম করা বন্ধ করুন। সামনে আসুন, আমার অস্বস্তি লাগছে। সিয়ান একা আছে, প্লিজ। ইনসিয়ার কথা বলার মধ্যে একজন অপরিচিত লোক এসে তার সামনে দাঁড়ালো। লোকটার বয়স সম্ভবত 40-45 বছরের মধ্যে হবে। আপনি আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমাকে চিনবে না, আমিও তোমাকে ভালো করে চিনি না, তাই চেনার জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি। মানে? মানেটা শীঘ্রই জানতে পারবে। বসো এখানে, তুমি আমাদের স্পেশাল গেস্ট, তাই স্পেশাল ভাবেই ট্রিট করব। আপনি নিজের পরিচয় দিন, কে আপনি? নিকনেম HIV। আন্ডারওয়ার্ল্ডে আমাকে সবাই এই নামে চেনে, আর আমি ঠিক HIVর মতোই ভয়ঙ্কর। যাকে ধরবো সে শেষ। ভনিতা বন্ধ করে এস্টেট কার কথা বলুন। এই মেয়ে, গলা নামিয়ে, আমার সাথে গলা উঁচু করে কে কথা বলে না। ইনসিয়া কিছুক্ষণ গম্ভীরভাবে ভাবনা চিন্তা করার পর বলল, আপনি সেই লোক না বারে আমার সামনে টেবিলে বসে আমাকে ফলো করছিলেন? ইয়েস, ইউ আর রাইট। আপনার উদ্দেশ্য কি? কি চান আমার কাছে? মাফিয়া এসি এর সাথে তোমার কি সম্পর্ক? আজকাল দুজনকে অনেক ঘনিষ্ঠভাবে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। এসি তো কোনোদিন মেয়ে নিয়ে এভাবে ঘোরাঘুরি করে না, ও বরাবরই মেয়েদের সঙ্গ এড়িয়ে চলে, কিন্তু তোমার সাথে এত ঘনিষ্ঠতা কিসের? ইনসিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, এসে মানে সেই কুখ্যাত মাফিয়া এসের কথা বলছেন, যে কিনা মেয়েদের কিডন্যাপ করে গুম করে ফেলে? ওনার সাথে আমার আবার সম্পর্ক থাকবে কেন? আমি তো তাকে চিনিই না। তবে একবার রাস্তায় ওনার সাথে দেখা হয়েছিল আমার। তখন আমি মাফিয়া এসে সম্বন্ধে কিছুই জানতাম না, তাই কিছু না বুঝেই তার সাথে তর্কাতর্কি করেছিলাম। সেই থেকে এখনও ওনার থেকে লুকিয়ে বেড়াচ্ছি। এই মেয়ে, একদম অভিনয় করবে না আমার সাথে। নিউরো ডায়াগনস্টিক সেন্টার হসপিটালের অর্গান ডিলের সময়ও মাফিয়া এসির সাথে ছিলে তুমি। কিছুদিন আগে চট্টগ্রামে একসাথে ঘোরাঘুরি করেছ, সব খবরই আছে আমার কাছে। দেখুন, আমি যেটা বলছি আপনার বিশ্বাস করার হলে করুন, না হলে করবেন না। মাফিয়া এসের থেকে আমি নিজেই পালিয়ে বেড়াচ্ছি। আমি নাকি আবার তার সাথে ঘোরাঘুরি করব? হাস্যকর কথাবার্তা। আপনারা মাফিয়ারা এরকম কেন বলুন তো? কোনো কিছু একটা পেলেই হলো তিলকে তাল করে ফেলেন। শুনুন, আমি একজন ফর্মার নার্স। বর্তমানে নিজের নার্সিং জব থেকে রিজাইন নিয়ে অন্য একটা কোম্পানিতে ভালো স্যালারিতে জব করছি। আমি আগে নিউরো ডায়াগনস্টিক সেন্টারে হসপিটালের নার্স ছিলাম। এখন সেখানে কোনো মাফিয়া আসলো নাকি কি করলো আমি কি করে জানবো? আমি নিজের একটা প্রয়োজনে সেখানে গিয়েছিলাম। অনেকের সাথেই কথা হয়েছে, তাদের মধ্যে হয়তো মাফিয়া এসি ও ছিল, কিন্তু আমি সেটা জানি না। কাকে টুপি পরানোর চেষ্টা করছো তুমি? তুমি কি ভেবেছ আমি মাফিয়া এসিকে চিনি না? ওর নারী নক্ষত্রের সব জানি আমি। মাফিয়া এসি আর চৌধুরী ইন্ডাস্ট্রিজের অনার আয়ান চৌধুরী একজনই, আর তুমি তো তার কোম্পানিতে জব করো। লোকটার কথা শুনে ঘাবড়ে গেল ইনসিয়া। সে ভেবেছিল আর সবার মতো এই লোকটাও হয়তো আয়ান চৌধুরীর আসল পরিচয় সম্পর্কে জানে না। এসি যেহেতু সর্বদা নিজের ফেস হাইড করে রাখে, তাই তার আসল পরিচয়টা কেউ জানে না। এটা ভেবে পরিস্থিতি সামলাতে ইনসিয়া এতক্ষণ যাবৎ অভিনয় করছিল, কিন্তু তাতে লাভের লাভ কিছুই হলো না। কারণ মাফিয়া এসির আসল পরিচয় জানি এরকম হাতে গোনা কিছু মানুষের মধ্যে এই লোকটাও একজন। ইনসিয়াকে ভাবান্তর দেখে লোকটা হাসতে হাসতে বলল, কি ভাবছো তুমি? এগুলো কি করে জানলাম? জানি তো অনেক কিছুই, তবে এটা সেগুলো বলার সময় না। তুমি বলো, আয়ান চৌধুরীর সাথে ঠিক কি সম্পর্ক তোমার? ইনসিয়া কিছু একটা ভেবে বলল, আমি ওনার পিএ, তাই বিভিন্ন কাজের জন্য ওনার সঙ্গে বাইরেও যেতে হয় আমার। কাজের সূত্র ছাড়া তার সাথে আমার কোনো সম্পর্ক নেই।
আয়ান একজন মেয়েকে বিয়ে করবে, এটা আশ্চর্যজনক। তবে শুধুমাত্র কাজের সূত্রে একজন মেয়েকে সাথে নিয়ে এভাবে ক্লোজলি মেলামেশা করবে, এটা কখনোই পসিবল নয়। নিজের থেকে সত্যি কথা বলো, না হলে আমাকেই অন্য ব্যবস্থা নিতে হবে। আমি মিথ্যে বলছি না, আপনি চাইলে খোঁজখবর নিয়ে দেখতে পারেন আমি সত্যি ওনার বিয়ে। প্রয়োজন নেই। তবে তুমি যে আমার কথার জালে ফেসে গেছো মেয়ে। লোকটার কথা শুনে তার দিকে প্রশ্নসূচক চাহনিতে তাকালো ইনসিয়া। লোকটা শয়তানি হাসি দিয়ে বলল, মাফিয়া আইসি, যার নাম শুনলে ছোট বড় সবাই কাঁপতে শুরু করে। একটু আগে তুমি নিজেও বললে তুমি নাকি মাফিয়া আইসি এর ভয়ে পালিয়ে বেড়াচ্ছ, অথচ বাস্তবে তোমার বস আয়ান চৌধুরী হলো মাফিয়া আইসি। আমি এই কথাটা বলার পর তোমার মধ্যে সেরকম কোনো রিয়াকশন দেখলাম না, যেমনটা হওয়ার উচিত। এর অর্থ এটাই, তুমিও আগে থেকে জানতে আয়ান চৌধুরী আর মাফিয়া আইসি একজনই। লোকটার কথা শুনে এবার বেশ ঘাবড়ে গেল ইনসিয়া। আমি এইচআইভি যাকে ধরবো তার নারী নক্ষত্র সব জেনেই দম নিব। নিউরো ডায়াগনস্টিক সেন্টারে হসপিটালে আয়ান চৌধুরীর সঙ্গে তোমাকে দেখেই আমার সন্দেহ হয়েছিল। তারপর ধীরে ধীরে সব ইনফরমেশন পেয়েছি। সুযোগের অভাবে তোমাকে ধরতে পারছিলাম না, কিন্তু আজকে মবিনের প্রপোজাল রিজেক্ট করে আমার পথটা সুগম করে দিলে তুমি। মবিন যদি তোমাকে বাড়িতে ছেড়ে আসতো, তাহলে আজকে এত বড় সুযোগটা আমি পেতাম না। আর কি কি জানেন আপনি? অনেক কিছু। আজকে জানতে চাও? ভেবেছিলাম আজ সব কিছু বলবো না, এত কিছু হজম হবে না তোমার, কিন্তু এখন ভাবছি বলেই দিই। তুমি সেই যে কিনা আয়ান চৌধুরীকে সেবা সুষ্ঠ দিয়ে সুস্থ করে তুলেছ। আমায় রাইট? আমার রাস্তায় এসে নিজের অজান্তেই অনেক বড় ভুল করে ফেলেছ তুমি। অবশ্য আয়ানের সঙ্গ না দিলেও তোমাকে আমি ছাড়তাম না। তোমার জন্য আমার সব প্ল্যান ফ্লপ হয়েছে। আয়ান চৌধুরী আবারও বেঁচে গিয়েছে, তা না হলে সেদিন আয়ান চৌধুরী পরকাল গমন করত, আর ওর পজিশনটা আমি পেয়ে যেতাম। কত প্ল্যান প্রোগ্রাম, কোটি টাকা খরচ করার পর মিশনটা সাকসেস হয়েছিল, কিন্তু তোমার কারণে তীরে এসে তরি ডুবলো। ইনসিয়া অবাক হয়ে বলল, মানে ওই দিন আপনি আয়ন চৌধুরীর উপর অ্যাটাক করে তাকে মেরে ফেলতে চেয়েছিলেন? হ্যাঁ, আমি। আয়ান মরলে ওর পজিশনটা আমার হতো, ও বেঁচে থাকলে ওর ওপরে আমি কখনোই যেতে পারবো না। খারাপ কাজ করে কখনো সফলতা পাওয়া যায় না। আপনি যদি সৎ পথে পরিশ্রম করে সফলতা চাইতেন তাহলে অবশ্যই পেতেন, কিন্তু আপনি যে রাস্তা বেছে নিয়েছেন এর ফল খারাপ ছাড়া আর কি হবে? লোকটাকে কটাক্ষ করে বলল ইনসিয়া। আর একটা বাজে কথা বললে তোমার মুখে আমি গ্লু লাগিয়ে দিব। সেটাই করুন, তবে এতে লসটা আপনারই হবে। আয়ানের স্পেশাল কেউ বলে তোমাকে আমি ছাড় দিচ্ছি, নয়তো এতক্ষণে উপরে পাঠিয়ে দিতাম। আচ্ছা, এখন কয়টা বাজে? আমি তো বুঝতেই পারছি না, এখন দিন নাকি রাত? সকাল 9:30। ও আচ্ছা, আমার ক্ষুধা লেগেছে, কিছু খেতে দিন। কি বললাম তো ক্ষুধা লেগেছে। শুনুন, আমার ক্ষুধা লাগলে আমি কিন্তু নিজেকে ঠিক রাখতে পারি না, অসুস্থ হয়ে যাই। আপনি অবশ্যই চাইবেন না আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি মারা যাই। লোকটা এবার রাগে উত্তেজিত হয়ে বলল, চালাকি করার চেষ্টা করছো? যেটা খুশি ভাবতে পারেন, কিন্তু আমার এখন খাবার চাই, ব্যাস। এইচআইভি আর কথা না বাড়িয়ে হনহন করে চলে গেল। সে চলে যেতে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল ইনসিয়া। এরপর সে পুরো রুমটা ঘুরে ঘুরে দেখতে শুরু করলো নিজেকে মুক্ত করার রাস্তা খোঁজার জন্য, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। কিছুক্ষণ পর এইচআইভি নামের লোকটা ইনসিয়ার জন্য খাবার নিয়ে আসলে ইনসিয়া বলল, আপনি এবার যান, খাওয়া শেষ করে আমি ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। এই মেয়ে, আমাকে কি পেয়েছো তুমি? ছাড় দিয়েছি বলে মাথায় উঠে নাচছ? আরে ভাই, আপনি তো আমাকে সেই রকম সিকিউরিটি দিয়েই এখানে আটকে রেখেছেন, আমি তো পালিয়ে যাচ্ছি না, তাই না? তাহলে এত ভয় কিসের? নাকি নিজের সিকিউরিটির ব্যবস্থার উপর নিজেরই বিশ্বাস নেই, কোনটা? অনেক বেশি কথা বলো তুমি। আয়ন চৌধুরীও এইটাই বলে। অসহ্যকর মেয়ে একটা। এইচআইভি বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে যেতেই ইনসিয়ার স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এরপর সে কাঁচের গ্লাস থেকে কিছুটা পানি পান করে সেটাকে সজোরে আছাড় দিল মেঝেতে। মুহূর্তে গ্লাসটা ভেঙে গিয়ে কাঁচের টুকরোতে পরিণত হলো। ইনসি একটা টুকরো হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থেকে সাহস সঞ্চয় করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু তবুও তার হাত পা কাঁপাকাঁপি করছে।
কিন্তু সে মনে মনে যে সিদ্ধান্তটা নিয়েছে, এই সিদ্ধান্তটাকে বাস্তবে রূপ না দিলে সে কখনোই মুক্ত হতে পারবে না এখান থেকে। ইনসিয়া নিজের মনকে শক্ত করে দু চোখ বন্ধ করে কাচের টুকরোটা দিয়ে নিজের বাম হাতের শিরা কেটে দিল। এরপর সে চিৎকার করার পাশাপাশি খাবারের প্লেট, চেয়ার সবগুলো ফেলে দিয়ে আওয়াজ সৃষ্টি করলো, যাতে এই আওয়াজগুলো বাহির পর্যন্ত পৌঁছায়। হলেও তাই। কিছুক্ষণের মধ্যে দুজন গার্ডস দরজা খুলে ভেতরে আসার পর ইনসিয়ার এমন অবস্থা দেখে দৌড়ে বাইরে চলে গেল। এর কিছু সময় পর এইচআইভি রুমে এসে দেখে ইনসিয়া জ্ঞানহীন অবস্থায় মেঝেতে পড়ে আছে। তার হাতের কাটা শিরা দিয়ে ক্রমাগত রক্তক্ষরণ হচ্ছে। এইচআইভি ঘাবড়ে গিয়ে আর এক মুহূর্ত দেরি না করে রুমাল দিয়ে ইনসিয়ার হাতটা ভালোভাবে বেঁধে দিল, যাতে রক্তক্ষরণ বন্ধ হয়। এরপর সে ধরাধরি করে ইনসিয়াকে নিয়ে বের হয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। এইচআইভি হসপিটালের করিডোরে বসে আছে, তার সাথে রয়েছে তার সহকারী কাউসার। বাকি ছেলেরা হসপিটালের বাইরে রয়েছে। কিছুক্ষণের মধ্যে অভিমন্যু বাইরে আসতেই কাউসার তাকে প্রশ্ন করল, কি অবস্থা এখন? অভিমন্যু তার প্রশ্নের উত্তর না দিয়ে এইচআইভির সামনে এসে উপস্থিত হয়ে উত্তেজিত হয়ে কড়া স্বরে বলল, আমি বলেছিলাম না ইনসিয়ার শরীরে যেন এতটুকু আঘাত না লাগে, তাহলে ওর এই অবস্থা কিভাবে হলো? আনসার মি। গলা নামিয়ে কথা বলো অভিমন্যু। ইচ্ছে করছে লাথি দিয়ে এখানে আপনাকে আশ্রয় ফেলি, কিন্তু না, আমি এটা করব না। ড্যাডুকে প্রমিস না করলে আপনার ঠিক কী অবস্থা করতাম আমি নিজেও জানি না। অভিমন্যু, ভুলে যেও না তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আর আপনিও হয়তো ভুলে যাচ্ছেন আমি কে। গ্যাং ছেড়ে দিয়ে ডক্টর হয়েছি মানে এই নয় যে আমি নিজের অ্যাবিলিটি ভুলে গেছি। আমি চাইলে এখনও চোখ বন্ধ করে গান পয়েন্টে করতে পারি। ফাইটিং স্কিল দিয়ে আপনার মতো 2-3 জনকে একেবারেই শুয়ে ফেলতে পারি। মনে রাখবেন, অভিমন্যু নিজের বাবারও পরখ করে না। বাবার ক্ষমতা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি নিজের প্রয়োজন নিজে পূরণ করি। একটু বেশি বাড়াবাড়ি করছো না? বাড়াবাড়ি তো আপনি করছেন। আমার সিয়ার যদি জ্ঞান না ফিরে তাহলে আপনাকে আমি ছাড়ব না। আমার চোখের সামনে থেকে দূর হন। আমার সাথে শত্রুতার ফল ভালো হবে না অভিমন্যু। আপনি এখন যাবেন নাকি আমাকে খারাপ পথে যেতে হবে? দেখুন, আমার মাথা কিন্তু একদম ঠিক নেই। আমি চাচ্ছি না কোনো রকম সিন ক্রিয়েট করতে। মেয়েটার সাথে আমার কাজ আছে, আমার উদ্দেশ্য এখনো সফল হয়নি। আপনি আয়ান চৌধুরী সম্পর্কে জানতে চাচ্ছেন, তাই না? ও সকল ইনফরমেশন আপনাকে পাঠিয়ে দেবো আমি, কিন্তু সিয়ার আশেপাশে যেন আর কোনোদিন আপনাকে না দেখি। এরকমটা করে আমাকে আবারও গ্যাংয়ে কামব্যাক করতে বাধ্য করবেন না। আমি ক্ষিপ্ত হয়ে উঠলে দুনিয়া উলটপালট করে ছাড়বো। মেয়েটার কি অবস্থা? লাইফ রিস্ক আছে। 2 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে প্রবলেম। এইচআইভি উঠে দাঁড়িয়ে অভিমন্যুর কাঁধ ছাপড়ে পড়ল। ওকে, আমি এখন যাচ্ছি, কিন্তু ইনফরমেশন না পেলে আমি আবারও ফিরে আসবো। এইচআইভি চলে যাওয়ার পর অভিমন্যু এনসিআর কেবিনে আসলো। এনসিআর হাতের কাটা স্থানে ব্যান্ডেজ করা রয়েছে, তার অন্য হাতে স্যালাইন চলছে। অভিমন্যু এনসিআর হাতটা আলতো করে ধরল। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এনসিআর মুখের দিকে। মেয়েটা এখনো জ্ঞান ফেরেনি, তার মুখটা কেমন শুকিয়ে গেছে। কিছুক্ষণ পর একজন নার্স এসে বলল, স্যার, আমরা কি ওটি রেডি করব? কিন্তু বাইরে এসো। অভিমন্যু নার্সের সাথে কেবিনের বাইরে আসতেই নার্স তাকে বলল, স্যার, পেশেন্টের অনেক ব্লাডস হয়েছে, লাইফ রিস্ক এখনো কাটেনি। এই মুহূর্তে যদি আমরা অ্যাবর্শন করতে যাই তাহলে কিন্তু লাইফ রিস্ক বেড়ে যাবে। আমি যেটা বলছি সেটাই হবে। ওটি রেডি করে যাও। আমি ব্লাড ব্যাংকের সাথে কথা বলেছি। এই মুহূর্তে আশেপাশে কোনো ব্লাড ব্যাংকই এবি পজিটিভ ব্লাড নেই। অপারেশন সময় ব্লাড সাপ্লাই দেওয়াও পসিবল হবে না। আপনি একবার বিষয়টা নিয়ে ভালোভাবে চিন্তা ভাবনা করে ডিসিশন নিন। নার্স হয়ে ডাক্তার করতে এসো না। আমি যেটা অর্ডার করেছি সেটাই করো। নার্স মেয়েটা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলল, স্যার, পেশেন্টের গার্ডিয়ান বন্ডে সাইন না করলে অপারেশন করা সম্ভব নয়। পরবর্তীতে পেশেন্টের কিছু হয়ে গেলে হসপিটাল অথরিটিকে জবাবদিহি করতে হবে। পুলিশ কেস হওয়ার পাশাপাশি আপনার লাইসেন্স বাতিল হয়ে যাবে। আপনি হয়তো টাকার জোরে বেঁচে যাবেন, কিন্তু আমি আমার জবটা হারাতে চাই না। তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না তোমার? বহু বছর যাবৎ এই প্রফেশনে আছি স্যার। এতগুলো বছরে যতটুকু অভিজ্ঞতা লাভ করেছি সেটা থেকে আমি নিশ্চিত অপারেশন করলে এই পেশেন্টের লাইফ রিস্ক হবে। মুভ অন করার চান্স নেই বললেই চলে।